কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে তো দুই ডিপার্টমেন্ট, তোমার টিএম আর টিএসসি। টোটাল স্টুডেন্ট 120, মানে অ্যারাউন্ড 120। অলরেডি 50% এই মাত্র আর কি, এখন পর্যন্ত 50% স্টুডেন্ট জয়েন করছে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। তোমরা কি বলো, শুরু করবো? 50% স্টুডেন্ট আসছে, বুঝছো, দুই ডিপার্টমেন্ট মিলায়। এসিসি আর আছো? হামিদ হাসান, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসি স্যার। কি অবস্থা? স্টুডেন্ট সবাই লিঙ্ক পেয়েছে না? জি স্যার, সবাইকে দেওয়া। এখন 12টার সময় কি মানে ঘুমের সমস্যা না কি সমস্যা বলো? স্যার ইএসসি থেকে স্যার এরকমই স্যার উপস্থিত থাকে 25 এভারেজে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, জি স্যার। আচ্ছা, ইএসসি ডিপার্টমেন্ট যারা, তাদের অলরেডি একটা ক্লাস হয় নাই। হ্যাঁ, তোমরা ওই যে অটো নিয়েছিলাম, মনে আছে? একটা ক্লাস তোমার ও সব ডিপার্টমেন্টই 5টা করে হয়েছে ক্লাস, মানে লেকচার আর কি। তোমাদের হয়েছে 4টা। ইএসসি যেটা করবা আজকে, মানে ম্যানেজমেন্ট ক্লোজ হওয়ার পরে তোমাদের সাথে আরো কিছু মানে কিছুক্ষণ ক্লাস কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, দেখো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম ক্লাসে আমরা কার্ড এবং কমিয়ানের যে ফ্লোচার্ট দেখিয়েছি, হ্যাঁ, সেটা যদি আমরা কমিয়ান তৈরি করি, সেই ক্ষেত্রে কম্বিং মেশিনটা ইউজ করতে হয়, এটা তোমরা জানো, আমি অলরেডি আলাপ করেছি। এখন কম্বাইন মেশিন সম্পর্কে যে কোশ্চেন গুলো পড়ানো হয়েছে, এগুলো আমি একটু রিভিউ করে যাই। হ্যাঁ, তোমরা কত ক্লাসের কোশ্চেন গুলো একটু রিভিউ করলে ভালো হয়, মানে কোন খাতা কলম টপিকগুলো পড়াইছে। খাতা কলম রাখো, আমি সবাই একটু নোট করে নাও যে কম্বার মেশিন সম্পর্কে ডিটেলস আর কি, কোন কোন কোশ্চেন পড়তে হবে, কি পড়ানো হয়েছে, আর কি মানে করো বাকি আছে, আমি রিভিউ করে দিই। এটা নট অনলি তোমার ক্লাস টেস্ট পরে ফাইনাল এক্সাম পর্যন্ত। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে না? জি স্যার। আচ্ছা, দুই ডিপার্টমেন্টের জন্য সেম। হ্যাঁ, দেখো কম্বিং সেকশনের আমরা যে কোশ্চেন গুলো অলরেডি সলভ করছি। দেখো তো, দা কম্বার স্টার্টস। কনফিউজ থাকলে আমাকে বলবা তখনই। কোশ্চেনটা পড়ানো হয়েছে, দা কম্বার স্টার্টস, দুই ডিপার্টমেন্টের জন্যই পড়ানো হয়েছে না? ভুলে গেছো? জি স্যার, পড়ানো হয়েছে। ওকে, দুই ডিপার্টমেন্টে রেসপন্স করবা, ঠিক আছে, সমস্যা থাকলে। সো এটা তোমরা পড়ে নিবা আর কি, পড়ানো হয়েছে যেহেতু লিখে রাখো আর কি। হ্যাঁ, এই কোশ্চেন গুলো মানে ম্যানুয়াল থেকে, মানে রিটার্ন ম্যানুয়ালে ভলিউম 3 থেকে যে কোশ্চেন গুলো স্যার সলভ করছি। এগুলো তো আমাদের পড়ানো হয়নি। তোমাদের কি ইএসসি? ইএসসি, জি স্যার। স্যার আমাদের লাস্ট ক্লাস হয়েছিল, ম্যাথ করিয়েছিলেন আপনি 8টা, সেই লাস্ট ক্লাস হয়েছিল আমাদের। আচ্ছা, ঠিক আছে, যদি না হয়ে থাকে, হ্যাঁ, বাকি ম্যানেজমেন্টের হয়েছে। তোমাদের একটা ক্লাস যেহেতু হয় নাই, জি তোমরা স্যার। কোশ্চেন গুলো লিখে রাখো, আমি ওদের পরে তোমাদের সাথে আবার বাকি ক্লাস কন্টিনিউ করবো, ঠিক আছে? আর স্যার ক্লাসটা রেকর্ড করলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। তোমরা ই করো এখন, আপাতত কোশ্চেন গুলো লিখো। দা কম্বার স্টার্টস কোশ্চেন, এটা হচ্ছে রিটার্ন ম্যানুয়ালের ভলিউম 3। ইএসসি ডিপার্টমেন্টে উঠায় রাখো। হ্যাঁ, ভলিউম 3 থেকে এবার তুলে রাখতে পারো 1.1.2 আর কি, দা কম্বার স্টার্টস। এটা ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ, ম্যানুয়াল থেকে। ওকে, দেন দেখো টাইপস অফ কম্বার।
পড়ানো হয়েছে ম্যানেজমেন্ট থেকে, বলো পড়ানো হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন তোমরা ম্যানেজমেন্ট রেসপন্স করবা কোনটা হয়েছে হয় না, ঠিক আছে? আর ইএসি তো হয় না বুঝছি, বাট কোশ্চেন হিসাবে লিখে রাখো ইএসি ডিপার্টমেন্ট। টাইপস অফ কম্বার, এটা পড়তে হবে। এখানে জাস্ট খালি কয় ধরনের কম্বার মেশিন আছে, কোন প্রসেসে ইউজ করা হয়, এতটুকু শর্ট কোশ্চেন হিসেবে। দেন আসো সিকোয়েন্স অফ অপারেশনস ইন এ রেক্টিলিনিয়ার কম্বার। এটা অবভিয়াসলি দুই ডিপার্টমেন্টই পড়ানো হয়েছে, ডিটেইলস পড়ানো হয়েছে, ওকে? যদি কোনো একটা স্টেপ আসে ইন্ডিভিজুয়াল, সে মনে করো নিপিং বাই নিপার, তাহলে তুমি এই যে ফিগার বি দেখাচ্ছে এটা দিবা আর এক্সপ্লেন করবা। যদি ফুল কোশ্চেনটা আসে তাহলে স্টেপ 1 ল্যাব ফিডিং বাই ফিড রোলার, ফিগার দিবা নিচে এক্সপ্লেন করবা। আবার স্টেপ 2 নিপিং বাই নিপার, ফিগার দিবা এক্সপ্লেন করবা, এভাবে দিবা, ঠিক আছে? আর যদি মনে করে বইয়ের মতো করে সব ফিগার দিলা, দেওয়ার পরে এভাবে এক্সপ্লেন করলা, সেটাও হবে, কিন্তু মিলানো একটু সময় লাগবে, হ্যাঁ, খাতা দেখার জন্য একটু পেইনফুল হবে, সো এভাবে দিলেই ভালো হয়। নেক্সট দেখো প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। আশা করা যায় ম্যানেজমেন্ট পড়ানো হয়েছে, ওকে? প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলবা যদি পড়ানো না হয়, তোমাদের কিন্তু পড়াতে হবে, ঠিক আছে? হয়ে থাকলে সমস্যা নাই। প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। দেন হচ্ছে ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি। ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি, এটা ম্যানেজমেন্টকে পড়ানো হয়েছে আশা করি। আচ্ছা, এখান থেকে তোমার এখানে যেভাবে আসে না, জাস্ট খালি নামগুলো, এই যে প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন, সে মনে করো র ম্যাটেরিয়াল, এইভাবে লিখলেই চলবে, হ্যাঁ? ওকে স্যার। এখানে যেভাবে আছে একবারে সেম ভাবে লিখলে কোনো সমস্যা নাই, কারণ র ম্যাটেরিয়াল রিলেটেড কোন কোন ফ্যাক্টর আমাদের কম্বিং এ ইফেক্ট ফেলতে পারে। র ম্যাটেরিয়ালের মধ্যে ফাইবার কোন ধরনের, ঠিক আছে? ফাইবারের ফাইননেস যদি কম বেশি হয়, তারপরে ফাইবার লেন্থ কম বেশি হয়, তাহলে মনে করো কম্বিং এ, মানে আমাদের কম্বিং এ এফেক্ট ফেলবে, ওকে? সো এই জন্য এইখানে যেভাবে আছে খুব সুন্দরভাবে দেয়া আছে, সমস্যা নাই, এভাবে দিলেই হবে। আচ্ছা, এখানে একটা টার্ম একটু বুঝতে পারছি না, যদি ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? ড্রাফটিং টার্মটা, এটা দিয়ে কি স্যার মানে ড্রয়িং টাইপ বোঝাচ্ছে, মানে ড্রয়িং? ড্রাফটিং নিয়ে আজকে কথাও হবে, আর পরে এটা বুঝবো, হ্যাঁ? আজকে ড্রাফটিং নিয়ে ক্লাসেই কিছু কথাবার্তা হবে, আবার ড্রাফটিং নিয়ে একটা কোশ্চেনই একটা ক্লাস ইন্ডিভিজুয়াল আমি নিব হয়তো। ওকে, থ্যাংক ইউ। আর এখানে দেখো ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি, আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে পড়িয়েছি যে তোমার ইয়ানের কোয়ালিটি আমরা মেজার করার কিছু প্যারামিটার আছে, সে মনে করো ইয়ানের স্ট্রেন, ইয়ান ইভেননেস আর ইমপারফেকশন। এখানে এ দিয়ে ইয়ান স্ট্রেন, বি দিয়ে ইয়ান ইভেননেস এবং সি দ্বারা ইয়ান ইমপারফেকশন ইন্ডিকেট করা হয়েছে। এটা এই পাশে হচ্ছে তোমার কত পার্সেন্ট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে নয়েল পার্সেন্টেজ। এখন দেখো যদি 15% নয়েল রিমুভ করা হয়, তাহলে ইয়ানের কোয়ালিটি, মানে ইয়ানের যে কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে তার মধ্যে এ হচ্ছে স্ট্রেন, স্ট্রেন বাড়ছে কতটুকু, 10% কম। তারপরে দেখো ইভেননেস, ইভেননেস বাড়ছে কত হবে এখানে দেখো, সেটা হয়তো 17 বা 17% এই ধরনের। আর ইমপারফেকশন প্রায় 60-র কাছে, ঠিক না? কিন্তু এইটা এইভাবে 9% বাড়ার সাথে সাথে এই কোয়ালিটি গুলো ইমপ্রুভ হচ্ছে, মানে কোয়ালিটি প্যারামিটার, মানে স্ট্রেন্থ, ইভেননেস, ইমপারফেকশন।
বাট এটা 20% এর উপরে গেলে, এখানে যেটা দেখানো হচ্ছে যে নয়েল যদি আমরা 20% এর উপরে রিমুভ করি তখন আবার কোয়ালিটি একটু ফল করতেছে। তো এটা রেগুলার হচ্ছে 20% পর্যন্ত, আপ টু 20% পর্যন্ত নয়েল পার্সেন্টের যত বেশি বাড়াবো কোয়ালিটি তত ইমপ্রুভ হচ্ছে। বাট কোন কোয়ালিটি বেশি ইমপ্রুভ হচ্ছে, কোনটা ইফেক্ট বেশি পড়তেছে? দেখো যে সবচেয়ে ইয়ার ইমপারফেকশন, মানে ইয়ার ইমপারফেকশন বেশি বেটার হচ্ছে না? জি স্যার। ইমপারফেকশন এটা প্রায় 60 এর কাছাকাছি। হ্যাঁ, যখন স্টেন বাড়তেছে মনে করো কত 10 তো হবে না, 8% স্টেন বাড়লে সেখানে প্রায় 60% এর কাছে ইয়ার ইমপারফেকশনের ইমপ্রুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, স্যার ইয়ান ইমপারফেকশন দ্বারা স্যার এই টার্মটা দ্বারা স্যার কি বোঝানো হচ্ছে এখানে? ইয়ার ইমপারফেকশন দ্বারা এটা তিনটা মানে টোটাল যোগফলকে বোঝায়। একটা হচ্ছে থিক প্লেস, আমি দেখাই দিলাম। ইয়ান ইমপারফেকশন এটাকে সংক্ষেপে আইপিআই বলে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে তিনটার যোগফলকে একসাথে বলা হয়। ইমপারফেকশনকে সংক্ষেপে আমরা বলি আইপিআই। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আইপিআই, থিক প্লেস, থিন প্লেস এবং নেপস। যদি ইয়ানের কোনো ইয়ানের ডায়া, মানে আমরা যে টার্গেট একটা ইয়ান তৈরি করব তার ডায়া যেটা হওয়া দরকার, যদি কোথাও ডায়া 50% বেড়ে যায়, বুঝতে পারছো? 50% বেড়ে যায়, সে মনে করো একটা ডায়া, আমি এমনি মানে সে বলতে যাচ্ছি যে সে মনে করো ডায়া 1 মিলিমিটার, এত কখনই হবে না, আমি বললাম আর যদি এটা 50% বেড়ে যায় তাহলে 1.5 হয়ে যাবে সেখানে। যদি 50% ডায়া কোথাও বেড়ে যায় ইয়ানের ডায়া, তখন সেটাকে বলবো থিক প্লেস। আর 50% কোথাও যদি কমে যায় তাহলে সেটা হবে থিন প্লেস। আর যে ডায়া রেগুলার ডায়া আছে সেটা থেকে 200% বেড়ে যায়, মানে ইয়ানের ফল্ট এগুলো, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা নেপস হিসেবে কাউন্ট করবো, নেপস বলে। মেশিনে যখন টেস্ট করা হয়, এখন এটা আসে অ্যাকচুয়ালি তোমার পার কিলোমিটারে, বুঝছো? যেমন এভাবে হিসাব করা হয়, থিক প্লেস নাম্বার অফ থিক প্লেস পার কিলোমিটার। এভাবে মেশিনে কাউন্ট করবে পার কিলোমিটারে কতটা থিক প্লেস পাওয়া গেছে, পার কিলোমিটার কতটা থিন প্লেস পাওয়া গেছে, এবং পার কিলোমিটার কতটা নেপস পাওয়া গেছে, ঠিক আছে? তো 1 কিলোমিটার ইয়ান যখন টেস্ট করবে মেশিনে, তোমার উস্টার এইচভাবে মেশিনে টেস্ট করা হয়। এই মেশিনে যখন টেস্ট করা হবে তোমার 1 কিলোমিটার ইয়ান টেস্ট করলে 1 কিলোমিটারের মধ্যে যতটা থিক প্লেস, যতটা থিন প্লেস এবং যতটা নেপস, তিনটা যোগফলকে আমরা একসাথে বলি আইপিআই, আইপিআই এর ভ্যালু, ঠিক আছে? স্যার নাম্বার অফ থিক প্লেস প্লাস নাম্বার অফ থিন প্লেস প্লাস নাম্বার অফ নেপস, এই তো নেপস পার কিলোমিটার, ঠিক আছে? 1 কিলোমিটারের মধ্যে এইভাবে আমরা ইন্ডিকেট করা হয় যে 1 কিলোমিটারের মধ্যে ইয়ান যখন টেস্ট করা হয় পার কিলোমিটারে নরমালি হিসাব করা হয়। হ্যাঁ, পার কিলোমিটারের মধ্যে নাম্বার অফ থিক প্লেস, নাম্বার অফ থিন প্লেস এবং নাম্বার অফ নেপস, তিনটার যোগফল, ঠিক আছে? এটা সংক্ষেপে হচ্ছে আইপিআই অর ইমপারফেকশন ইন্ডেক্স, ঠিক আছে? এখন এটা ইউনিট কি হবে বলো দেখি? ইউনিট স্যার ইউনিট তো হবে না স্যার, নাম্বার তো স্যার, ইউনিট তো হওয়ার কেন? কথা না স্যার এটা তো স্যার। পার কতগুলো কিলোমিটারই হয়, আছে স্যার? কতগুলো স্যার, পার কিলোমিটার? পার কিলোমিটার। পার কিলোমিটারে শুধু সংখ্যা, তো সো এর কোনো ইউনিট নাই, ঠিক আছে? জি স্যার।
ব্যাপারটা বুঝেছো? এটা হচ্ছে ইয়ানের স্যার, বুঝতে ফল্ট, পারছি। ইয়ানের ফল্ট, যেটাকে আমরা আইপিআই বলি। কিন্তু তোমার যখন টেস্ট করবা রিপোর্টে, তোমার রিপোর্টে দেখা লেখা থাকবে যে ঠিক প্লেস, ঠিক প্লেস নিচের সংখ্যা লেখা থাকবে কতটা, ঠিক প্লেস পার কিলোমিটার, হ্যাঁ, এরকম করে ধরো ঠিক প্লেস, থিন প্লেস, নেপস, এভাবে সংখ্যা থাকবে, হ্যাঁ, সংখ্যা থাকবে, কিন্তু তিনটা যোগ করা থাকে না নরমালি, হ্যাঁ, আলাদা আলাদা ভাবেই করা হয়, হিসেব করা হয়। এখন ঠিক প্লেসের মধ্যে তোমার শুধু আমরা ডিফাইন করার জন্য +50 বলি, কিন্তু কিছু ইয়ান তো না, কিছু ফল্ট তো তৈরি হয় +40% হতে পারে না, বুঝেছো? স্যার, বুঝতে পারছি। 40% হতে পারে, 35% হতে পারে, 60% হতে পারে। তুমি তো আসলে ইয়ান টেস্ট করবা, ইয়ানটা সেল করতে হবে। সেল করার জন্য আমরা ডিফাইন করি +50 মানে ডিফাইন করার জন্য, বাট তুমি অনেক সময় দেখবা রিপোর্টে +60% লেখা থাকবে, ঠিক প্লেস ব্র্যাকেটে +60%, এটার পার কিলোমিটারের সংখ্যা কত, +50 তে সংখ্যা কত, প্লাস মনে করো 45 এর সংখ্যা কত, তাহলে তুমি বুঝবা যে কত জায়গায় গায়া 45% বাড়ছে, কত জায়গায় 50% বাড়ছে, কত জায়গায় 60% বাড়ছে। ওকে, সবাই বুঝেছো এটা? স্যার, ঠিক বলছেন। বলো, আবার বলবো? জি স্যার, একবার তো বলেন। হ্যাঁ, এটা ধরো তোমার মানে রিপোর্ট যখন করা হয় ইয়ানের টেস্ট করার পরে, হ্যাঁ, এটা নট অনলি শুধু 50 দেখাবে। তুমি যদি মানে মেশিনে তোমার সেটিং দাও, মনে করো তুমি যে সেটিং দিবা, সেটিং এ যদি +60ও দেখতে চাও, +45%ও দেখতে চাও, +50% দেখতে চাও, তো এগুলো সবই দেখাবে, বুঝছো? ইয়ান যখন টেস্ট করে, ইয়ানকে স্ক্যান করে, বুঝছো? জি স্যার। স্ক্যান করা হয়, কন্টিনিউয়াস স্ক্যান করা হয়, আর এর মনিটর একটা ইমেজ তৈরি হয়, ইমেজের উপরে বেস করে কত % ডায়া হয়, এইভাবে সংখ্যা মেশিনে কাউন্ট করে। আর দুটা সেন্সর থাকে, সেন্সরের মধ্য দিয়ে ইয়ানকে পাস করায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছিলাম এখানে। তাহলে কোশ্চেনটা আমি দুই ডিপার্টমেন্টের জন্য সলভ করে ফেললাম। এখানে আবার দেখো, এটা আমি বলছি যে এই ম্যানুয়াল, রিটার ম্যানুয়াল থেকে যে কোশ্চেনগুলো করতে হবে সেটা বলা হয়েছে। এট দ্য সেম টাইম আরেকটা জিনিস পড়বা এর বাইরে, পড়বা কি কি, একটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবা, ম্যাথ, আর হচ্ছে ডিফাইন নয়েল, নয়েল সম্পর্কে বলা হয়েছে, নয়েল, নয়েল সম্পর্কে বলা হয়েছে না, নয়েল কি আসলে, নয়েল সম্পর্কে এটা ইন্ডিকেট করো যে হোয়াট ইজ নয়েল or define নয়েল। তারপরে হচ্ছে ডিগ্রিজ অফ কম্বিং, ডিগ্রিজ অফ কম্বিং লিখে রাখো। আর একটা হচ্ছে ইন্ডেক্স হুইল, এটা পড়তে হবে। এর বাইরেও পড়বা, হ্যাঁ, দেখো বাইরে পড়বা যেগুলো, নয়েল, এর হচ্ছে ঠিক আছে, তো কোশ্চেন গুলো পড়বা। নয়েল এগুলো কি ম্যানুয়ালে আছে? না, ম্যানুয়ালে নাই, হ্যাঁ। ইন্ডেক্স হুইলটা ল্যাব করার সময় দেখতে পাবা যে পাশে তোমার মানে
মেশিনের কম্বার মেশিনের আউটপুট একটা ক্যান থাকে, তার উল্টা পাশে একটা হুইল আছে, হুইল 1 থেকে 40 পর্যন্ত দাগ কাটা আছে। এটার ফাংশন আছে, সেটা ল্যাবে যাই ক্লিয়ার হবে। তো এই হুইলটাকে আমরা ইন্ডেক্স হুইল বলি। আর ডিগ্রিজ অফ কম্পিং হচ্ছে আমরা কত পার্সেন্ট নয়েল রিমুভ করব। হ্যাঁ, এটাকে এটাকে আমরা নরমালি ডিগ্রিজ অফ কম্পিং বলি। তো এটার উপরে বেস করে আবার দেখো এটাকে ভাগ করা হয় তোমার, দেখো ডিগ্রিজ অফ কম্পিং অ্যাকর্ডিং টু ডিগ্রিজ অফ কম্বিং এখানে কয় ভাগে ভাগ করা আছে দেখো। মানে দেখতে পাচ্ছ সেমি কম, নরমালি কম, হাইলি কম, সুপার কম, এভাবে ভাগ করা হয়। নয়েল পার্সেন্টেজ দেখো বিলো যদি 12% হয় সেটাকে আমরা বলি সেমি কম। আমরা যে 9% রিমুভ করি, কত পার্সেন্ট নয়েল? 9% ইকুয়াল টু সে মনে করো তুমি একটা ইয়ান বানাবা, তুমি 16% রাখলা, 16% নয়েল। 16% নয়েল রিমুভ করলে সেটা কোন ইসের মধ্যে পড়ে, রেঞ্জের মধ্যে? নরমালি কম। নরমালি কম, ঠিক আছে। যদি 19% রাখি তাহলে হাইলি কম, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষেপে ডিগ্রি কম্বিং বলি। হ্যাঁ, এটাকে ভাগ করা হয় এভাবে। এগুলো পড়বো বাইরে, এর বাইরেও যদি আরো কিছু মনে হয় আমি ফাইনাল পরীক্ষার আগে বা কখনো তোমাদের যদি কিছু মনে হয় ইম্পর্টেন্ট আছে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এগুলো পড়ো। তাহলে এটা হচ্ছে কম্বাইন নিয়ে টোটাল কোশ্চেন, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে বলো দেখি। মনে করো ম্যানেজমেন্টকে কি বাইরে, মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমি যে কোশ্চেন গুলো বললাম এর মধ্যে সলভ করা হয়নি এমন কিছু আছে? সাকিব, সাকিব আসো? এনিবডি বলো ম্যানেজমেন্ট থেকে কোনো প্রবলেম আছে কিনা? আমি তো পরের মেশিনে যাব, নেক্সট মেশিন শুরু করবো আর কি। কিছুই পড়ার ক্লাসের 3টে টপিক যেগুলো পড়তে বললেন ওগুলো বাদে বাকিগুলো কভার করা হয়েছে। হ্যাঁ, তাহলে ওকে। আর ইএসসির সাথে আমি পরে কথা বলি, হ্যাঁ, যেগুলো সব করতে হবে করে দেবো। আচ্ছা, এখন বলো আমাদের যে আমরা কার্ডিয়ান এবং কমিয়ান যে ইয়ানি তৈরি করি না কেন, সিমপ্লেক্স মেশিন, যে কোনো ইয়ান কার্ড এবং কমিয়ান দুই প্রসেসের জন্য সিমপ্লেক্স মেশিন লাগে, কেউ বলতে পারবো? আজকে যেটা পরে মেশিন শুরু করতে যাচ্ছি সিমপ্লেক্স। আচ্ছা, যদি মনে করো কার্ডিয়ান বানাই অথবা কমিয়ান বানাই, আমাদের যদি কমিয়ান বানাই তাহলে কম্বার মেশিনের পরে ইউজ করতে হয় কোন মেশিন? ড্রপ মেশিন। হ্যাঁ, ড্রফেম, বাট সেটা ফিনিশার ড্রফেম। ওকে, ফিনিশার ড্রফেম। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেকার ড্রফেম, ফিনিশার ড্রফেম প্রায় অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার এবং ফাংশন প্রায় কাছাকাছি, 80% মিল পাবা। ইচ্ছা করলে একটা ড্রফেম ইউজ করেও ইয়ান তৈরি করা যায়, কিন্তু দুইটা ড্রফেম ইউজ করলে কোয়ালিটি আর একটা ড্রফেম ইউজ করলে কোয়ালিটি, কোনটা ভালো হবে? দুইটা। হ্যাঁ, অবভিয়াসলি দুইটা ইউজ করলে ভালো হবে। হ্যাঁ, এই দুটা যেহেতু ড্রফেমের স্ট্রাকচার বা ফাংশন প্রায় কাছাকাছি, মেজর একটা পার্থক্য হচ্ছে একটা ড্রফেমে, ফিনিশার ড্রফেমে অটো লেভেলার নামে একটা পার্টস আছে, অটো লেভেলার থাকে, আর বেকার ড্রফেম অটো লেভেলার থাকে না, মেজর পার্থক্য। সো এই অটো লেভেলার ফাংশন বেকার ড্রফেমে নাই, ফিনিশারে আছে। এই জন্য যদি একটা ইউজ করো তাহলে অবশ্যই বেটার হবে ফিনিশার ড্রফেম ইউজ করা। এখন যেহেতু দুইটা ড্রফেমের কাছাকাছি, রুবেল স্যার তোমাদের যখন পড়াবে বেকার ড্রফেম, উনি ফিনিশার ড্রফেম এটাও কভার করবে, যে না আমি ওইটা স্কিপ করে পরের মেশিনে যাচ্ছি। ফিনিশার ড্রফেমের পরে হচ্ছে সিমপ্লেক্স মেশিন, মেশিনটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন। দুই ডিপার্টমেন্টই দেখো, সিমপ্লেক্স মেশিন।
পরের মেশিন দেখো সিমপ্লেক্স মেশিন। এটাকে বলা হয় সিমপ্লেক্স অর স্পিড ফ্রেম। রবিং ফ্রেম। তাহলে মেশিনটার নাম কি? সিমপ্লেক্স মেশিন অর স্পিড ফ্রেম অর ফ্লাই ফ্রেম অর রবিং ফ্রেম, একই মেশিন। ঠিক আছে, এটা বিভিন্ন নামকরণের কারণ হচ্ছে, একটা ধরো ফ্লাই ফ্রেম, ফ্লায়ার ইউজ করা হয়, সেখান থেকে ফ্লাই ফ্রেম বলা হয়। রবিং এটাতে রবিং তৈরি করা হয়, রবিং ফ্রেম বলা হয়। আর এমনি ম্যানুয়াল বা এইসব বই যেটা দেখবে সেটা সিমপ্লেক্স মেশিন বলা হয়। হ্যাঁ, আগে মেশিনটা দেখো। একটা মেশিন দেখা যাচ্ছে। তোমরা কি কথা ক্লিয়ার বুঝতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। আর আমার কথা ক্লিয়ার বুঝতেছো? জি স্যার। এটা বোঝা যায়। যেহেতু দুই ডিপার্টমেন্ট আছে একসাথে, আমি খুব আস্তে ভাবে মানে খুব স্লো মোশনে পড়াচ্ছি আর কি, যাতে কারো সমস্যা না হয়। দেখো এটা মেশিনটা এখানে কি লেখা আছে বলতে পারো? ব্র্যান্ডের নাম লেখা আছে টয়োটা স্যার। টয়োটা। টয়োটা কোন ব্র্যান্ডের মেশিন, মানে কোন স্যার দেশের? একটু প্রবলেম হচ্ছে, কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আবারও বলি, টয়োটা কোন, মানে টয়োটা ব্র্যান্ডের মেশিন, এটা কোন দেশের বলতো? টয়োটা। টয়োটা দেখছো না? টয়োটা তো আরো অন্য মেশিনের জন্য টয়োটা ব্র্যান্ড আছে না? স্যার জাপানিজ। জাপানিজ, ভেরি গুড, জাপানিজ। ওকে, এখানে এটা সিমপ্লেক্স মেশিন যে শুধু জাপানিজ এমন না, আরো বিভিন্ন ব্র্যান্ডের মেশিন ফ্যাক্টরিতে পাবা। যেমন আছে ইলেকট্রোজেট, এখন নতুন আসছে ইলেকট্রোজেট, এটা হচ্ছে স্পেনের মেশিন। হ্যাঁ, তারপরে যদি লাক্সমি ব্র্যান্ড থাকে তাহলে ইন্ডিয়া হবে। তারপরে যদি তোমার রিটার হয় তাহলে হবে সুইজারল্যান্ড। বাট টয়োটা মেশিনের এটা ভালো, মানে পারফরমেন্সটা অনেক বেটার আর কি। আচ্ছা, এখন বলি দেখো সিমপ্লেক্স মেশিনটা আসলে অনেক কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড একটা মেশিন। এটা অপারেটিং এ অনেক বেশি মানে কমপ্লিকেশন তৈরি হয়, বা মেশিনটা আসলে একটু কি বলবো সফিস্টিকেটেড মেশিনটা বেশি প্রায় ঝামেলা হয় একটু খুব, মানে এটা চালানো অপারেট করা একটু হাইলি মানে টেকনিশিয়ান ছাড়া এটা চালানো টাফ। এখন এই পাশে দেখতে পাচ্ছ একটা, এটাকে ক্যান বলে রাখা আছে, একটা কল দেখতে পাচ্ছ, এটা ক্যান বলে, ক্যান। ঠিক আছে, এমনি মেশিনটা দেখো যে এই এখানে দেখতে পাচ্ছ আমার পয়েন্টারটা, সবাই দেখতে পাচ্ছ? এই পজিশনে জি স্যার। জি স্যার। ফ্লায়ার থাকে। ল্যাব যখন করবে একবারে সব ধরে ধরে দেখানো হবে, তো ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু ঝামেলা হবে, কিন্তু আমাদের ল্যাবেই আছে মেশিন, দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, তারপর আমি ভিডিও দেখাবো নেক্সট ক্লাসে। আজকে খালি জাস্ট মেশিনটা দেখো। এখন যেগুলো বর্তমান যে মেশিনগুলো প্রায় 124টা স্পিন্ডল থাকে। এখানে দুইটা রো দেখা যাচ্ছে, দেখছো নিচের দিকে দুইটা রো দেখা যাচ্ছে। এখানে দুই রোতে 100 সরি
দুইটা রুতে টোটাল 124টা মতো স্পিন্ডল থাকে। 124টা পজিশনে একসাথে রবিং তৈরি হবে। তোমরা জানো যে সিমপ্লেক্স মেশিনের ইনপুট হচ্ছে কি বলতো? ফিনিশার ড্রন স্লাইভার ফিনিশার ডন স্লাইভার। আউটপুট রবিং হচ্ছে রবিং। ভেরি গুড। আউটপুট এখন যতটুকু বলি ততটুকু বুঝো। আউটপুট হচ্ছে রবিং। একসাথে এই মেশিনে যদি 124টা স্পিন্ডল থাকে তো 124টা রবিং একই সাথে এট এ টাইম তৈরি হবে। এখন এই দুইটা সারিতে সাজানো থাকবে। আর রবিং এমটি রবিং ববিন যেটা বলে, এমটি রবিং ববিন, এমটি রবিং যেটা মানে এমটি ববিন আর কি, যেটার সারফেসে রবিংটা জড়ায় সেটাকে আমরা মানে এমনি বলবো যে মানে এমটি রবিন আর কি, বুঝছো? এমটি ববিন, বুঝতে পারতেছো? এমটি ববিন যেটা বলে এইটা এই স্পিন্ডেলের উপরে বসানো হবে। কিছু কিছু মেশিনের স্পিন্ডেল উপর থেকে আসে আর কিছু কিছু মেশিনের নিচে আসে। হ্যাঁ, তো স্পিন্ডেলের উপরে এমটি ববিন বসানো হবে, নট রবিন কিন্তু ববিন। যখন এটা এমন ভাবে অ্যাডজাস্ট করা হবে, যদি নিচে স্পিন্ডল থাকে, যে মেশিনগুলোর ডিজাইনের নিচে স্পিন্ডল আছে, দেখবা এই স্পিন্ডলের উপরে এমটি ববিনটা বসানো হবে। যখন স্পিন্ডল ঘুরবে এর সারফেস কন্টাক্টে ববিনও ঘুরবে, এমটি ববিন ঘুরবে, ঠিক আছে? আর রবিংটা আমরা এই যে মেশিনটা দেখছো এর পিছনে ফিড দিব হচ্ছে এরকম ক্যান ফিড দিব। এইটা মনে করো ফিনিশার ডন স্লাইভার এই ক্যানের মধ্যে আছে, এইগুলার পিছনে ফিড দিতে হবে। এখন যদি 124টা রবিং একসাথে তৈরি হয় তাহলে পিছন সাইডে মানে ফিডিং এ কয়টা ক্যান ফিড দিতে হবে বলতো? কয়টা ক্যান ফিড দিলে 124টা আমরা রবিং একসাথে পাবো, তৈরি হবে? কেউ বলতে পারবা? শুনতে পাচ্ছ? দেখো যদি আমরা 124টা পজিশনে মানে রবিং তৈরি হয় তাহলে 124টা ক্যানি ফিড দিতে হবে পিছনে। সেটা এরকম দুইটা রোতে ফিড দিবে। হ্যাঁ, এইখানে পিছনের দিকে এই যে উপরে একটা অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে এরকম ফুল মেশিনের। হ্যাঁ, এরকম অনেকগুলো স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ড, যে স্ট্যান্ডের উপর দিয়ে ক্যানগুলোকে দুইটা রোতে পাস করানো হবে। এখন যদি ক্যান মানে তোমার এই রবিং সে মনে করো এই যে ফিনিশার ডন স্লাইভার বের করে এরকম স্ট্যান্ডের উপর দিয়ে পিছনের সাইডে স্ট্যান্ডের উপরে ফিট দিলাম, এটাকে সামনের দিকে নিতে হলে মানে এই যে পিছন দিকে, বুঝছো? পিছন থেকে এসে এই যে এখানে ডাফটিং জোন আছে, এটাকে বলে ডাফটিং জোন। ডাফটিং জোনের পিছন দিক থেকে প্রবেশ করবে। একটা গাইড আছে, গাইডের ভিতর ট্রাম্পেট বলে, ট্রাম্পেটের ভিতর আগে ঢুকবে, ঢোকার পরে ডাফটিং রোলারে প্রবেশ করবে। এখন এই যে পিছনের দিকে হ্যাঙ্গিং অবস্থায় যে রাখা হয়েছে মানে এই এখান থেকে নিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে নেওয়া হয়েছে, সামনের দিকে টানতে হলে ওই স্ট্যান্ড গুলো ঘোরা লাগবে না? বুঝতেছো? জি স্যার। মনে করো একটা তুমি স্লাইভার ফিনিশার ডন স্লাইভার বের করলাম, এটা পিছন দিকে স্ট্যান্ড রাখলাম, স্ট্যান্ডের পরে দুইটা রোতে 124টা সাজালাম, স্ট্যান্ড ওটা দিয়ে সামনের দিকে ঘুরে ওগুলো সামনের দিকে আসবে না? যদি নাও ঘুরে তাহলে তাও আসবে, যদি তোমার তখন টানতে হবে, টেনে আনতে হবে, বুঝছো? টেনে মানে কন্টিনিউয়াস টানতে হবে, তাহলে আসবে না? কিন্তু কন্টিনিউয়াস মেশিনের মানে এটা টেনে আনতে হয় ডাফটিং জোনে, তাহলে কেউ ছিঁড়ে যাবে। এই জন্য পিছনে যে স্ট্যান্ড থাকে ক্রিলিং স্ট্যান্ড বলে, এটাকে ড্রাইভ দেওয়া হয়। ড্রাইভের মাধ্যমে এটা ওরা ঘুরতে থাকে, মেশিনে কন্টিনিউয়াস এই ডাফটিং জোনে ম্যাটেরিয়াল ফিড হতে থাকে। ঠিক আছে?
এখানে একটা জিনিস বলে রাখি, এই যে মেশিনে ম্যাট্রিক্স যে ফিড দিচ্ছি, ফিড হচ্ছে এই ফিডিং যে অ্যারেঞ্জমেন্ট, ফিডিং অ্যারেঞ্জমেন্টটাকে ক্রিলিং বলে। ফিডিং অ্যারেঞ্জমেন্টটাকে ক্রিলিং বলে। এটা আমি আবার পরে আপনি বলবো, ক্রিলিং বলে। আচ্ছা, দেখো তো এখানে সাদা দেখা যাচ্ছে সব প্যাকেজ। জি স্যার। এটা হচ্ছে রবিং। এটাকে সংক্ষেপ আমরা বলবো রবিং ববিন, ঠিক আছে? রবিং ববিন, ববিনের উপরে রবিং জড়ানো, রবিং ববিন। এটার শেপটা এখানে দেখবার মনে করো ঠিক কনিক্যাল শেপের মতো, উপরে কনিক্যাল শেপের মতো, হ্যাঁ? আর মাঝখানে যে শেপটা প্রায় সেম একই রকম। এই যে শেপ দেওয়া হয়েছে, প্যাকেজে যে শেপ দেওয়া হয়েছে, এইভাবে শেপ দেওয়া হয় যেন এটা খুলে না যায়। এবং এটা দেখো, এটা কি তুমি এখন যখন ড্রপ, এটা বলা হয় যখন প্যাকেজ ফুল হয়ে যাবে তখন মেশিনটা অটো ড্রপিং থাকলে কি হবে জানো, এই যে এখানে 124টা যে ড্রপিং আছে এটাকে এক পাশে বাঁকায় দিবে, ঠিক আছে? এক পাশে বাঁকায় দিবে, বাঁকানোর পরে যায় যদি ম্যানুয়ালি ওই অপারেটর আছে ম্যানুয়ালি একটা একটা করে রিসিভ করে মানে উঠায় নিবে আর কি, একটা করে উঠাবে আর একটা করে এমটি প্যাকেজ বসায় দিবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে একটা কোশ্চেনের মানে অ্যান্সার। দেখো যে ফুল প্যাকেজ হয়ে যাওয়ার পরে আমরা ফুল প্যাকেজ রিসিভ করছি আর একটা এমটি প্যাকেজ বসায় দিচ্ছি, এটাকে আবার ডফিং বলে। ডফিং এটা কিন্তু মেশিনের একটা ফাংশন। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে এই প্যাকেজটা ইচ্ছা করলে আমরা এই প্যাকেজগুলো আমরা নিয়ে ম্যানুয়ালি এর যে রিং ফ্রেম মেশিন, রিং ফ্রেমে তো ইয়ার্ন তৈরি হয়, ঠিক আছে না? রিং ফ্রেম যে ইয়ার্ন তৈরি হবে, রিং ফ্রেম মেশিনের ড্রাফটিং জোনের উপরে এই রবিং গুলো সরাসরি হ্যাঙ্গিং করে মানে ঝুলাই দেয়া যায়। ওই মেশিনে যখন ফিড দিব, রবিং কোন মেশিনে ফিড হবে? স্যার রিং ফ্রেম। রিং ফ্রেম বেশি। হ্যাঁ, রিং ফ্রেমে রবিং ফিড দিব, সেখান থেকে ইয়ার্ন তৈরি হবে। একটু বোঝার চেষ্টা করো যে এইটা যে এখানে ধরো এই মেশিনের ড্রাফটিং জোন আছে, এই যে এখানে দেখবা যখন মানে এই পজিশনে ড্রাফটিং জোন আছে, রিং ফ্রেমের ড্রাফটিং জোনের উপরে এই যে এইরকম জায়গায় এরকম পজিশনে ক্রিলিং থাকবে। ওই ক্রিলিং এর উপরে, এই ক্রিলিং এর সাথে এইগুলো ফিড দেওয়া যাবে, উপরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকবে যখন ফিড দেওয়া হবে, ঠিক আছে? ওটা ম্যানুয়ালি ফিড দেওয়া যায়। এখান থেকে তাহলে কি হবে, আনওয়াইন্ডিং হবে, মানে যখন মেশিন চলবে খুলতে থাকবে আর এই ড্রাফটিং জোন দিয়ে প্রবেশ করে এসে এই পজিশনে ইয়ার্ন তৈরি হবে, এটা রিং এর ক্ষেত্রে। এখন তুমি আমরা একটু বলো যে এখানে রবিং এর যে একটা প্যাকেজের সাইজ একটা ক্যানের তুলনায় অনেক ছোট না? ক্যানটা দেখছো অনেক বড় মেশিনের পাশে রাখা ছিল। এখন তোমরাই বলো যে রবিংটা এখানে, এই রবিংটা উপরে ঝুলন্ত অবস্থায় ফিট দেওয়া যাবে, ওই ক্যান কি ঝুলন্ত অবস্থায় ফিট দেওয়া যাবে? মানে সুইটেবল হবে? না স্যার। হবে না। না স্যার। হবে না, মানে রিং ফ্রেমের যে ডিজাইন, তাতে রিং ফ্রেমের ডিজাইনে এটা উপরে ফিট দিতে হবে। আর এই সিমপ্লেক্স মেশিনের যে ক্যান গুলো জানো সব পিছনে ফিট দেওয়া আছে, এই যে পিছন সাইডে ফিট দেওয়া আছে, ওখান থেকে খুলে খুলে আসতেছে ভিতরে, হ্যাঁ ড্রাফটিং জোন দিয়ে আসতেছে, এখানে রবিং তৈরি হচ্ছে। ক্যান গুলো কিন্তু সব সাজানো আছে নিচে একবারে ফ্লোরের উপরে, হ্যাঁ। বাট রিং ফ্রেমের সিস্টেম হচ্ছে উপরে ফিডিং, উপরে ফিডিং, এগুলো ঝুলন্ত অবস্থায় রাখা যাবে, নট ক্যান রাখা যাবে না, সুইটেবল না। এটা ক্লিয়ার? কেন বললাম এখন দেখো। দেখতে পাচ্ছ রবিং ফ্রেম,
রবিং ফ্রেম ম্যানুয়াল থেকে। আশা করি দেখতে পাচ্ছ। ওকে, জি স্যার। ফার্স্ট কোশ্চেনটা কি আছে বলো তো? আমরা ম্যানুয়াল থেকে যে কোশ্চেনগুলো সলভ করব তার ফার্স্ট কোশ্চেন কি আছে এখানে? প্রথম কোশ্চেনটা পড়ো, এনিবডি কেউ পড়ো। দেখতে পারলে পড়তে পারছো না? 3.1.1 কি আছে কোশ্চেনটা? The roving frame as a necessary evil. ওকে, এখন রবিং ফ্রেম এর নেসেসারি ইভেন। এখন এটা হচ্ছে মানে রবিং ফ্রেমটা আসলে আমাদের প্রসেসে একজন আমাদের মানে ইয়ান তৈরি করার কার্ড এবং কম ইয়ান প্রসেসের জন্য এটা আসলে কেন মানে জরুরি আর কি, বা কেন এটা ম্যান্ডেটরি ইউজ করতে, মানে এটা বাধ্যতামূলক কেন ইউজ করার জন্য। এটা আমরা স্কিপ করতে পারতাম কি পারতাম না? হ্যাঁ, এটা কেন নেসেসারি, এটা নেসেসারি ইভিল হিসেবে আমরা এটাকে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, তার দুইটা কারণ আছে, তার দুইটা কারণ। এটা তোমরা যখন পড়বা এখানে ডিটেলস আছে, আমি এটা এক্সপ্লেন করি একটু। যে দুইটা কারণ আছে, একটা হচ্ছে মেজর কারণ দুইটা, বাকি গেল মাইনর। বাট মেজর কারণ একটা হচ্ছে নেসেসারি ড্রাফট। ফার্স্ট ওয়ান হচ্ছে নেসেসারি ড্রাফট। ড্রাফট কি আসলে? ড্রাফট সম্পর্কে আগে একটু সংক্ষেপে একটু বলি। একটা ফিগার দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। দেখো এখানে চারটা মানে 4 পেয়ার অফ রোলার আছে। এমনি সংক্ষেপে দেখো যে ম্যাটেরিয়াল ব্যাক রোলার থেকে ফিড হচ্ছে আর ফ্রন্ট রোলার থেকে ডেলিভারি হচ্ছে। যদি সেটা হয় তাহলে এই ফার্স্ট পেয়ারের থেকে সেকেন্ড পেয়ারের স্পিড বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। বেশি হবে। সেকেন্ড থেকে থার্ড পেয়ার কার বেশি হবে? First, সেকেন্ড না থার্ড? থার্ডের বেশি হবে। থার্ডের বেশি হবে। ওকে, ভেরি গুড। এখন এইটা হচ্ছে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। ফার্স্ট এবং সেকেন্ড পেয়ারের এটাকে বলা হয় ব্যাক জোন। ব্যাক জোনের মধ্যে যদি ডাব বের করতে চাই, ডাব হচ্ছে অ্যাটিনিউশন অফ ড্রন স্লাইভার। হ্যাঁ, এটা বলা হয়, কিন্তু আসলে ড্রাফ দিলে ওয়েট পার ইউনিট লেন্থ কমে যায়। ওয়েট পার ইউনিট লেন্থ কমে যায়। ওয়েট পার ইউনিট লেন্থ কমলে স্লাইভারটা মোটা হবে না চিকন হবে? চিকন হবে। চিকন হবে। ভেরি গুড। এখন এই জোনে ডাব কতটুকু? এই জোনে ডাবটের ভ্যালু হচ্ছে বের করার সূত্র সারফেস স্পিড অফ, অ্যাকচুয়ালি ডাব বের করার সূত্র সারফেস স্পিড অফ ফ্রন্ট রোলার, সারফেস স্পিড অফ ফ্রন্ট রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ব্যাক রোলার। তাহলে ব্যাক জোনের ডাবট কি হবে? সারফেস স্পিড অফ, এখানে দেখো সেকেন্ড পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ মানে ফার্স্ট পেয়ার অফ রোলার। এটা যত গুণ বেশি, মানে এখানে সেকেন্ড পেয়ারের স্পিড যত গুণ বেশি ফার্স্ট পেয়ার থেকে, এই জন্য ডাবটের ভ্যালু কত? ঠিক আছে, এখন এই ডাবটের ভ্যালু তত এবং এটাকে তত গুণ চিকন করবে আর কি। হ্যাঁ, ডাবটের ভ্যালু। বাকি ডিটেলস ডাব নিয়ে পরে করলে হবে। হ্যাঁ, ডাব সম্পর্কে ধারণা দিলাম আর কি। এবার দেখো এখন এখানে কোশ্চেন আসে, যদি আমরা সরাসরি এই সিমপ্লেক্স মেশিনটা অপারেশনও কমপ্লিকেটেড, মেশিনটার প্রাইস ভ্যালুও বেশি, আবার দেখছো অনেক বড় মেশিন, লোড স্পেসও বেশি লাগে, এটা আবার
মানে ভালো টেকনিশিয়ান ছাড়া এটা অপারেট করা ছোট। এত কিছুর পরে আমরা এই মেশিনটা মানে যেহেতু এত সমস্যা মেশিনটা স্কিপ করতে পারতাম কিনা। যদি আমরা সরাসরি এই মেশিনটা স্কিপ করতাম তাহলে রিং ফ্রেমে সরাসরি কি ফিট দেওয়া লাগতো বলো তো কেউ? ফিনিশার ড্রন স্লাইভার দেওয়া লাগতো। হ্যাঁ, ফিনিশার ব্রঞ্জ স্লাইভার দেওয়া লাগতো। কারণ ফিনিশার ব্রঞ্জ স্লাইভার যদি দিতাম এখানে দুইটা প্রবলেম আছে। ফিনিশার ব্রঞ্জ স্লাইভার যতটা মোটা, এটাকে ইয়ানে কনভার্ট করতে হলে এরকে 300 থেকে 500 ডাব দিতে হতো, বুঝছো? যদি তুমি মনে করো এটা কি হবে, ব্যাক মানে ব্যাক রোলার এবং মানে ফ্রন্ট রোলার এর মধ্যে স্পিডের পার্থক্য 300 থেকে 500 গুণ বেশি হতে হবে। হ্যাঁ, এবং মানে ডাফটের ভ্যালু এত হতে হবে, এত ডাফ দেওয়া বর্তমান এক্সিস্টিং যে রিং ফ্রেমের ডিজাইন তাতে পসিবল না। মানে ফিনিশার ড্রপিং স্লাইভার যতটা ঠিক, এটাকে সরাসরি ইয়ানে কনভার্ট করতে হলে 300 থেকে 500 ডাফ দিতে হবে, ডাফটের ভ্যালু, যেটা এক্সিস্টিং রিং ফ্রেমের ডিজাইনে দেওয়া পসিবল না। এই কারণে সিমপ্লেক্স মেশিনেরও ডাফটিং জোন আছে, রিং ফ্রেমেরও ডাফটিং জোন আছে। সিমপ্লেক্স মেশিনের ডাফটিং জোনে এটাকে কোম্পানি লাগে চিকন করে নেওয়া হয়। তোমরা দেখছো যে স্লাইভার দেখো নাই হয়তো এখনো, স্লাইভার যতটা মোটা রবিং এর থেকে অনেক কম, মানে অনেক চিকন, ঠিক আছে? সো রিং ফ্রেম আমরা সিমপ্লেক্সে ফিনিশার ড্রন স্লাইভার দিচ্ছি এবং আউটপুট হিসেবে রবিং পাচ্ছি, রবিংটা কমপ্লিট অনেক চিকন হয়ে গেছে। এইটাকে আমরা রিং এ ফিট দিলে রিং এর যে ডাফটিং সিস্টেমে যে মানে ক্যাপাসিটি আছে তাতে ইয়ানে কনভার্ট করা পসিবল। রিং এ মনে করো ম্যাক্সিমাম ধরো 120 বলে, 120 হয়তো দেওয়া, তারপরে প্র্যাকটিক্যালিটা ধরলাম আর কি 120। সুতরাং রবিং এই মানে রবিং এর থিকনেস এই মানে সিমপ্লেক্সে মানে এতটুকু কনভার্ট করা হবে যাতে পরবর্তী রিং ফ্রেমে সরাসরি ইয়ানে কনভার্ট করার জন্য ক্যাপেবল হয়, ডাফটিং সিস্টেম এত ডাফ দেওয়ার জন্য ক্যাপেবল। সো একটা হচ্ছে ডাফটিং এর মানে প্রবলেম দুইটার মধ্যে একটা হচ্ছে ড্রাফটিং। সেকেন্ড হচ্ছে দেখো যদি আমরা ক্যান ফিট দিতাম, তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছে এটা সেকেন্ড যে কোশ্চেন, যে আমরা সরাসরি ক্যান ফিট দিতাম তাহলে মানে ক্যান বলতে ফিনিশার ড্রন স্লাইভারে ক্যান আমাদের রিং ফ্রেমে ফিট দেওয়া যাবে? না স্যার। যাবে না। সো রবিং ফিট দেওয়া যাবে। রবিং তো দেখলাই কতটুকু, রবিং সরাসরি মেশিনে উপরে হ্যাঙ্গিং অবস্থা ডাফটিং জন্য ঝুলাই দেওয়া হয়, ঠিক আছে? তাহলে সুতরাং এখানে কেন দেওয়া সুইটেবল না, আবার এত ডাব দেওয়াও পসিবল না। এই দুইটা কারণে আমরা, এই দুইটা মেজর কারণ যে কারণে সিমপ্লেক্স মেশিনকে আমরা স্কিপ করতে পারি না, বুঝতে পারছো? ইউজ করতেই হয়। এটাই বোঝাতে চাইছি যে রিং ফ্রেম হয় সিমপ্লেক্স মেশিন এজ এ নেসেসারি ইভেল, দা রবিং ফ্রেম এজ এ নেসেসারি ইভেল। ফার্স্ট কোশ্চেন সলভ হয়েছে। কারো কোনো কনফিউশন আছে? মানে ড্রাফটিং নিয়ে যদি আরো কিছু ডিটেইলস বুঝো তো এটা পরে আবার বোঝা যাবে, এতটুকু বুঝো এত ড্রাফট দেওয়া পসিবল না, ঠিক আছে? তো সিমপ্লেক্স মেশিনের ফার্স্ট কোশ্চেন তাহলে স্যার এটা যে স্যার হোয়াই ইউ ক্যান স্কিপ সিমপ্লেক্স মেশিন। হ্যাঁ এটা হতে পারে। কি বললো হোয়াই? হোয়াই ইউ ক্যান্ট স্কিপ সিমপ্লেক্স হ্যাঁ মেশিন। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ হতে পারে, নিশ্চয়ই একই বোঝায়। আচ্ছা, এরপরে হচ্ছে সিমপ্লেক্স মেশিনের মেজর ফাংশন কি কি আসলে, মেইন ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন।
দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? The main function of simplex or robbing frame, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। দেখো, মেইন ফাংশনস অফ সিমপ্লেক্স আর রবিং ফ্রেম আর ফ্লাই ফ্রেম আর স্ট্রিপ ফ্রেম, যেটাই বলো, সিমপ্লেক্স মেশিনের ফাংশন গুলো। নাম্বার 1 হচ্ছে ক্রিলিং। ক্রিলিং সম্পর্কে আমি বলেছি, দেখো আগেই বললাম, এর জন্য বললাম যে পরে ক্রিলিংটা কি বললাম বলো। ক্রিলিংটা হচ্ছে এখানে যে ফিডিং যে অ্যারেঞ্জমেন্ট, মনে করো 124টা ক্যান ফিড দিবা, হ্যাঁ, এটা যে ফুল মেশিনে যে ক্রিলিং স্ট্যান্ড গুলো আছে, স্ট্যান্ডের উপরে দিয়ে সাজানো থাকবে, বুঝছো? স্ট্যান্ড গুলোর উপর দিয়ে সাজানো থাকবে, স্ট্যান্ড গুলো ঘুরবে, মানে আমাদের ফিনিশার ড্রস লাগারটাকে সামনের দিকে নিয়ে যাবে, মেশিনে ফিড দিবে। এই যে ফিডিং অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ক্রিলিং বলা হয়। দেখো, বাই দ্য ক্রিলিং স্মল অ্যামাউন্ট অফ ড্রাফট ইজ অ্যাপ্লাইড টু দ্য ড্রস লাগার। এটা ড্রাফট আসলে কি জানো? অ্যাকচুয়ালি ড্রাফটটা হচ্ছে, মনে করো ক্রিলিং এর দুইটা স্ট্যান্ড আছে, একটা পিছনে একটা সামনে। যদি সামনের স্পিডটা একটু বেশি থাকে, দুইটার মধ্যে একটা আসলে প্রেসার পড়বে না, টান, মানে এরপরে মানে বুঝতে পারছো? দুইটা ধরো স্ট্যান্ডের উপরে যাই, তাহলে পিছনের থেকে সামনের স্পিড বেশি হলে এটা পুরো একটা আলাদা প্রেসার থাকবে না? প্রেসার থাকলে কি হবে, ফাইবার গুলো একটু মানে মানে আসলে ওটা ওই লেন্থটা একটু বেড়ে যাবে। এই জন্য স্মল অ্যামাউন্ট অফ ড্রাফট, মানে এজ এ তুমি ড্রাফটিং সিস্টেমের মতো চিন্তা করে দেখো। তারপর হচ্ছে সেকেন্ড ফাংশন হচ্ছে ড্রাফটিং। ক্রিলিংটা যখন ল্যাব করবে আরো ভালোভাবে ক্লিয়ার দেখা যাবে আর কি, বুঝতে পারবা। এই তখন মানে একটা ল্যাব করলে তোমার কাছে অনেক ইজি মনে হবে। এখন হয়তো না দেখে তো অনেক জটিল মনে হচ্ছে, বাট একেবারে ইজি মনে হবে যখন দেখবা আর কি মেশিনটা। তাহলে ক্রিলিংটা কি হচ্ছে, এখানে ফিডিং অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ক্রিলিং বোঝাচ্ছি সংক্ষেপে, ওকে? সিমপ্লেক্স মেশিনের যে মানে ফিডিং সিস্টেম, ফিডিং অ্যারেঞ্জমেন্ট, এটাকে ক্রিলিং বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেশিনের একটা ফাংশন। তারপর হচ্ছে ড্রাফটিং। ড্রাফটিং নিয়ে কথা বললামই, ড্রাফটিং নিয়ে আরো ডিটেলস পরে পড়াবো। হ্যাঁ, তারপরে টুইস্টিং। ড্রাফটিং এর হচ্ছে টুইস্টিং। টুইস্টিং সম্পর্কে কারো ধারণা আছে? টুইস্টিং, হোয়াট ডু মিন বাই টুইস্টিং? আশা করা টিটিকিউসিতে মনে হয় পড়িয়েছো। টিটিকিউসিতে পড়েছো না? টুইস্ট, টিপিআই, কে বলতে পারবা টিপিআই? টিপিআই হচ্ছে টুইস্ট পার ইঞ্চি। টুইস্ট পার ইঞ্চি, পার ইঞ্চিতে একটা, সে মনে করো যদি ফিনিশার ড্রস লাইভারই বলো, যে পার ইঞ্চিতে আমরা রবিং, রবিং তৈরি করা হয়েছে, রবিং এর মধ্যে হালকা টুইস্ট দেওয়া হয়, খুবই স্মল অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া হয়, যাতে এটা খুলে না যায়, ফাইবার গুলো খুলে না যায়, হ্যাঁ, বা তোমার রবিং ব্রেকেজ না হয়, বুঝতে পারছো? ড্রাফটিং জোন পর্যন্ত পৌঁছানো, রিং ফ্রেমের ড্রাফটিং জোন পর্যন্ত যেতে পারে, এই স্ট্রেন্থের জন্য মিনিমাম টুইস্ট দেওয়া হয়। টুইস্ট হচ্ছে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, মানে পাকানো, বাংলা কথা হচ্ছে পাকানো, বুঝতে পারছো? তোমরা দেখছো দড়ি পাকানো, দেখছো গ্রামে জুট ফাইবার দিয়ে? জি স্যার। একজন ধরে রাখে, একজন হাত দিয়ে কি করে বলো, টুইস্ট দেয় না? জি স্যার। টুইস্ট দেয়, অথবা দুইজনই দিতে পারে, সেটা রিভার্স ডিরেকশনে দিতে হবে, ঠিক আছে? একই ডিরেকশনে দিলে কিন্তু টুইস্ট হবে না, হবে দুইজন রিভার্স ডিরেকশনে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে টুইস্টিং। টুইস্টিং হবে ফ্লায়ারের মাধ্যমে। তারপর হচ্ছে বিল্ডিং। তোমরা রবিং এর একটা ফিগার আমি দেখালাম, মেশিন দেখছো রবিং? রবিং এর তখনই বলছিলাম যে রবিং এর দুই মাথা কনিক্যাল, এই যে কনিক্যাল, এই যে শেপ, যাতে এই কনিক্যাল শেপ এরকম কেন করা হয়েছে, যাতে এটা খুলে না যায় রবিং, কারণ এটা মেশিন থেকে নিতে হবে, আবার ওই মেশিনে করতে হবে, রিং ফ্রেমে ফিড দিতে হবে, এটাকে আবার আনওয়াইন্ডিং করতে হবে, তখন যেটা খুলে না যায়। রবিং যদি খুলে যায়, একে কলাপস করে, রবিং কলাপস করলে তাহলে তো মেজর প্রবলেম, হ্যাঁ, এটা দিয়ে কাজ করা যাবে না। এই যে এই নির্দিষ্ট শেপে জড়ানো, নির্দিষ্ট শেপে তুমি যে শেপে চাচ্ছ,
এই শেপে জড়ানোটাকে বিল্ডিং বলে। হ্যাঁ, এই বিল্ডিং আসলে এটাও আসলে প্র্যাকটিক্যালি দেখতে হবে। এই বিল্ডিং হওয়ার জন্য মানে এই শেপে নির্দিষ্ট শেপে জড়ানোর জন্য মেশিনে আলাদা তোমার বিল্ডিং মোশন আছে। এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল গিয়ার ইউজ করা হয়, এর মাধ্যমে বিল্ডিং মোশন আছে আলাদা, বিল্ডিং মোশন ড্রাইভ দেওয়া হয়। এটা দুইটা কোন ড্রাম আছে ওখানে মেশিনে দেখতে পারবে, একটা টপ কোন ড্রাম, একটা বটম কোন ড্রাম। এই দুইটা কোন ড্রামকে ইউজ করে আমরা ডিফারেন্সিয়াল গিয়ার ইউজ করে বিল্ডিং মোশন মেশিনে এই করা হয়, ইনসার্ট করা হয়, তার মাধ্যমে নির্দিষ্ট শেপ আমি যে শেপে চাচ্ছি সেই শেপে জড়ানো চাই। তারপর হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিংটা হচ্ছে যে জড়ানো, তুমি র্যান্ডমলি জড়ানোটা ওয়াইন্ডিং, যেভাবেই জড়ানো করে ওয়াইন্ডিং। আমরা যেমন মেশিনে এমটি ববিন দিয়েছি, তার সারফেসে আমরা রবিন জড়িয়েছি, এই যে জড়ানোটাই ওয়াইন্ডিং। বাট যখন নির্দিষ্ট শেপে জড়াবো তখন এটা বিল্ডিং মোশন। আর এমনি নর্মালি যদি র্যান্ডমলি জড়াও বা যেভাবে জড়াও বা ওই শেপে জড়ানো যে শেপ সেটা ওয়াইন্ডিং। ওকে, আর ডকিংটা আমি বলছি অলরেডি। ডকিংটা কি বলতো, ডকিং হচ্ছে প্যাকেজ যখন ফুল হয়ে যাবে তখন ফুল প্যাকেজ গুলো রিসিভ করে ওখানে একটা এমটি প্যাকেজ বসাই দিয়ে আবার মেশিন রান করলে তখন এমটি প্যাকেজের সারফেসে আবার ডকিং চড়াবে। তাহলে ডকিং হচ্ছে ফুল প্যাকেজ রিপ্লেস করে ওখানে একটা এমটি প্যাকেজ বসানো। ওকে, এটা হচ্ছে ডকিং, এটা হচ্ছে মেজর ফাংশন। এটা বোঝার জন্য আর কি ফিগারটা এখানে দিয়েছি। হ্যাঁ, তাহলে মেইন ফাংশন গুলো হচ্ছে ক্রিলিং, ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, বিল্ডিং, ডকিং। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে বলো তো কেউ? বুঝো নাই? ক্রিলিং, ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, বিল্ডিং, ডকিং, এটা মেজর ফাংশন সিমপ্লেক্স মেশিনের এগুলো। এনিবডি কোশ্চেন থাকলে বলো। কিছুক্ষণ আগে ছিল 71, এখন হচ্ছে 70, একটু আগে ছিল 69। বলো দেখি। ID2, ESC ID2 আছো? শুনতে পাচ্ছ? সাকিব বলো। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। রিং ফ্রেমের মেজর ফাংশন গুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার আমার তো নাই স্যার, এখন বাকিদের কথা বলতে পারতেছি। বাকিরা বলো, রেসপন্স করো। তুষার ID 36 ম্যানেজমেন্ট বলো। কিছু না বুঝলে বলো, সমস্যা থাকলে। নাই স্যার। ID9 ESC আছো না অ্যাবসেন্ট আছো? ID10 ESC ID10 স্যার আইডি 19 দুজনেরই মাইকে সমস্যা। ID14 ID15
আইডি ম্যানেজমেন্ট 33। তোমরা তো রেসপন্সই করো না। ESC 18 বলো দেখি। ESC 18 জি স্যার। হ্যালো। তোমার সমস্যা? হ্যাঁ স্যার, আমার একটু সমস্যা। আমার বাসায় হচ্ছে অনেক মানুষ, তো আমি ক্লাসটা ঠিক মতো করতে পারছি না। কোশ্চেন আছে কোনো বুঝো নাই? স্যার যতটুকু শুনেছি ওর মধ্যে কোশ্চেন পাইনি। আচ্ছা ঠিক আছে, একজন বলো দেখি ভালোভাবে। আইডি আইডি 11 TEM। মাহবুব আছো? আইডি 16 TM। শুনতে পাচ্ছ না? আইডি 11 হচ্ছে গ্রামে, তো ওর হচ্ছে সম্ভবত একটু নেটওয়ার্ক ইস্যু আছে। ও স্যার চ্যাট বক্সে লিখেছে। আইডি 37 ESC। জি স্যার। তুমি বুঝেছো? স্যার আমি প্রথম 15 মিনিট ক্লাস করতে পারছি, এরপর কারেন্ট চলে গেছে তো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে ম্যানেজমেন্ট তোমরা ইচ্ছা করলে লিড নিতে পারো। থাকলেও থাকতে পারো, সমস্যা নাই। কিছু কোশ্চেন আছে যেটা ESC একটা ক্লাসে তো মিস আছে, ওদের সাথে আমি বলবো আর কি। হ্যাঁ স্যার একটা ছোট একটা কোশ্চেন ছিল স্যার, যে আপনি যেমন কম্বাইনেশন থেকে কোশ্চেন গুলো বলে দিলেন যে এই কয়টা কোশ্চেন তোমরা পড়বা, সিনট্যাক্স কোশ্চেন থেকে স্যার কি আজকে মানে কয়টা কোশ্চেন পাইছেন? মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার। তো স্যার যদি 1 মিনিটের মধ্যে সিমপ্লেক্সে কোশ্চেন দুইটা কোশ্চেন পড়ানো হয়েছে, আবার যখন চ্যাপ্টার শেষ হবে আবার রিভিউ করব। হ্যাঁ শেষ স্যার হবে। কোশ্চেন দুটো জাস্ট একটু বলে দিলে ভালো হতো স্যার, যে এই কোশ্চেনটা দুইটা একটা কোশ্চেন হচ্ছে যে সিমপ্লেক্স মেশিন ইজ এ নেসেসারি ইভিল, সেটা তোমার ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ ওটা হচ্ছে ডিটার ম্যানুয়ালে ভলিউম 3, এটা প্রথম কোশ্চেনই এটা রবিং সেকশনের। হ্যাঁ রবিং সেকশন চ্যাপ্টার প্রথম কোশ্চেন 3.1.1 এটা পাবা যে why simplex machine as a necessary evil, আর একটা হচ্ছে মেজর ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন ম্যানেজমেন্ট ইচ্ছা করলে থাকতে পারো অথবা লিভ নিতে পারো, আমি এসির সাথে আরো কিছু ক্লাস কন্টিনিউ করব। ওকে আচ্ছা ESC ডিপার্টমেন্ট দেখো, দেখতে পাচ্ছ ESC যারা আছে? জি স্যার। ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের পড়ানো হয় নাই 1.1.2 দ্য কম্বাস টাস্ক। কম্বার মেশিনে আসলে কাজগুলো এখানে এক্সপ্লেন করা আছে। আমরা যদি কম্বার মেশিন ইউজ করি তাহলে এয়ানের কি ধরনের ইমপ্রুভমেন্ট হয়? একটা হচ্ছে ইভেননেস, স্টেন, তারপর হচ্ছে ক্লিনলিনেস, মানে এই ধরনের ইয়ানের যে কোয়ালিটি এটা ইমপ্রুভ হবে। কম্বার মেশিন ইউজ করি তাহলে ইয়ানের ইভেননেস বাড়বে, ইয়ানের স্টেন বাড়বে,
ইয়ান কমপ্লিটলি বেটার ক্লিন হবে। দেন দেখো ফেব্রিক স্টেজে কি ধরনের ইমপ্রুভমেন্ট হবে যদি আমরা মানে কম্বিং করা ইয়ার্ন দিয়ে ফেব্রিক তৈরি করি তাহলে কি ধরনের ইমপ্রুভমেন্ট হবে। একটা হচ্ছে ফেব্রিকের স্মুথনেস বাড়বে, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আরো বেটার হবে এবং হ্যান্ডেলিং প্রপার্টিও বেটার হবে। ক্লিয়ার? এখন দেখো কম্বার মেশিন যদি ইউজ করি তাহলে কম্বার মেশিন ইউজ করলে তুমি চিন্তা করো যে কম্বার মেশিন আমরা যদি ইউজ করা হয় তাহলে এই মেশিনটা যখন কিনছি মানে ফ্যাক্টরিতে কেনা হয়েছে জন্য ইনিশিয়াল মানে ইনস্টলমেন্টের জন্য ইউজ অ্যান্ড কেয়ার মেশিনের যে প্রাইস ভ্যালু এটা মানে আমাদের ফার্স্ট টাইম এটা মানে কস্টিং এ আসতে এট দ্য সেম টাইম যখন মেশিনটা ইউজ করবো ফ্লোর স্পেস বাড়বে, মানে ফ্লোর স্পেসও বেশি লাগবে, মেশিনটা অপারেট করার জন্য এক্সট্রা লেবার লাগবে। আবার সরি দেখো একটা মেশিন ইউজ করা মানে ওই মেশিনটার ফার্স্ট টাইম পারচেজিং ভ্যালু আছে, তারপরে এক্সট্রা ফ্লোর স্পেস লাগবে, এটা চালানোর জন্য এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে, তারপরে এটা ইলেকট্রিসিটি কস্ট আছে, ঠিক আছে, মেইনটেনেন্স কস্ট আছে, সব মিলে যদি আমরা কম্বার মেশিন ইউজ করে আমরা কম ইয়ান তৈরি করি তাহলে এখানে একটা অ্যাভারেজ হিসাব দেওয়া আছে যা ইয়ান প্রোডাকশন কস্ট আর ইনক্রিজ সামথিং লেস দ্যান 0.3 USD per kilogram of yarn depending upon the intensity of combing মানে অ্যাভারেজ প্রায় 0.3 $US পার কিলোগ্রাম ইয়ান তৈরি করার জন্য মানে আমাদের মানে কস্টিং এর ভ্যালু বেড়ে যাবে। ওকে, এবং দেখো মানে আমরা কম্বিং এর কারণে ইয়ানের যে কোয়ালিটি ইমপ্রুভ হবে, এই ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভ হওয়ার জন্য মেশিনের যে ফাংশন গুলো মানে মাস্ট পারফর্ম করতেই হবে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এলিমিনেশন অফ প্রিসাইজলি প্রিডিটারমাইন্ড কোয়ান্টিটি অফ শর্ট ফাইবার, মানে শর্ট ফাইবার এখন হচ্ছে প্রিডিটারমাইন্ড কোয়ান্টিটি অফ শর্ট ফাইবার। প্রিডিটারমাইন বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে তুমি কত লেন্থের শর্ট ফাইবার এবং কতটুকু শর্ট ফাইবার বের করবা নিজে আগে থেকে সিলেক্ট করে মেশিনের সেটিং দেওয়া হয়। সেটা যদি কম্বার মেশিন শর্ট ফাইবার রিমুভ করতে না পারে তাহলে তো কোয়ালিটি ইমপ্রুভ হবে না। কম্বার মেশিন অবশ্যই এই ফাংশনগুলো পারফর্ম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এলিমিনেশন অফ দ্য রিমেনিং ইম্পিউরিটিস, কিছু ইম্পিউরিটিস আগে থেকে যায়, এটা প্রত্যেকটা মেশিনেই কিছু ইম্পিউরিটিস রিমুভ করা অপশন ম্যাক্সিমাম মানে মেজরিটি মেশিনেই থাকে, তো কিছু ইম্পিউরিটিস রিমুভ করতে হবে। তারপরে হচ্ছে এলিমিনেশন অফ লার্জ প্রপোর্শন অফ দ্য নেপস ইন দ্য ফাইবার ম্যাটেরিয়াল। মানে সব রিমুভ না করলেও লার্জ অ্যামাউন্ট অফ নেপস, ফাইবার মধ্যে নেপস আছে সেটা এলিমিনেট করতে হবে কম্বার মেশিন দ্বারা। তারপর হচ্ছে ফরমেশন অফ এ স্লাইভার হ্যাভিং দ্য অপটিমাল পসিবল কোয়ালিটি প্যারামিটার, মানে আপ টু কম্বিং যে আমাদের কম স্লাইভার তৈরি হবে সে এটা স্লাইভারের যে কোয়ালিটি প্যারামিটার যে বেটার একটা স্লাইভার কোয়ালিটির প্যারামিটার সেটা ফুলফিল করতে হবে। এগুলো পারফর্ম করলেই না ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভ হবে কম্বার মেশিনে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এলিমিনেশন অফ শর্ট ফাইবার produces an improvement quality in the staple length. যদি আমরা শর্ট ফাইবার রিমুভ করি, শর্ট ফাইবার রিমুভ করলে বাকি যে ফাইবার গুলো থাকে এর কম্পারেটিভলি কি হবে, লং ফাইবারে কনভার্ট হবে না? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। যদি আমরা ধরো
আমরা যে ফিড দিয়েছি কম্বার মেশিনে ফিড দিয়েছি কি ল্যাব ফিড দিয়েছি। ল্যাবের মধ্যে কম্পাউন্ডের শর্ট ফাইবারগুলো যদি আমরা বের করে ফেলি তাহলে যেগুলো থাকবে সেটা স্টেপল লেন্থ বেড়ে যাবে না, শুধু লং ফাইবারগুলো থাকে, তাহলে কম্পারেটিভলি বেটার স্টেপল লেন্থের ইমপ্রুভমেন্ট হবে। স্টেপল লেন্থ সম্পর্কে তোমরা পড়েছো? শর্ট স্টেপল, লং স্টেপল, মিডিয়াম স্টেপল, এক্সট্রা লং স্টেপল, ফাইবারের লেন্থের উপরে ক্যাটাগরি লেন্থের উপরে বেস করে ফাইবারকে ভাগ করা হয়, এটা পড়েছো মেবি? জি স্যার, আমাদেরকে মৌখিকভাবে পড়ানো হয়েছিল, এখনো। আচ্ছা, ডিটেইলস হয় নাই। জি স্যার। আচ্ছা, এই স্টেপল লেন্থ ইমপ্রুভমেন্ট হয়। মাইক ভ্যালু চেঞ্জ হবে। মাইকোনিয়ার ভ্যালু মনে হয় পড়েছে কিনা জানি না, মাইক ভ্যালু, ঠিক আছে? আপাতত দেখো যে মাইক ভ্যালু, এই মাইক ভ্যালু হচ্ছে এটা ফাইবার ফাইননেস, মাইক ভ্যালু দ্বারা ফাইবার ফাইননেস ইন্ডিকেট করা হয়। এটা হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ, এটাকে ইউনিট হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ। এটা ফাইননেস সম্পর্কে ডিটেইলস হতে পড়াবে, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা। তারপরে ডিগ্রি অফ প্যারালিলাইজেশন। ডিগ্রি অফ প্যারালিলাইজেশন হবে যদি আমরা শর্ট ফাইবার কমপ্লিটলি রিমুভ করি এবং আফটার কম্বিং মানে ফাইবার টু ফাইবার প্যারালিলাইজেশন এটা আরো বেড়ে যাবে। বাট এটার একটা মানে এটার তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যদি মানে প্যারালিলাইজেশন খুব বেশি হয়, মানে high degree of parallelization, দেখো the high degree of parallelization might reduce interfiber adhesion, তাহলে ফাইবার টু ফাইবারের যে ইন্টারফাইবার অ্যাডিশন এটা কমে যাবে আবার। এটা কমলে আমরা যখন এটা পুল আউট করব, মানে একটা ধরো আমরা যদি ওই কম স্লাইভারটা যদি টানি এটা ইজিলি খুলে আসবে, খুলে আসার প্রবণতাটা বেড়ে যাবে, কারণ ফাইবার টু ফাইবারের যে অ্যাডিশন একটা একটাকে ধরে রাখা, এটা যদি তোমার প্যারালাইজেশন না হাই ডিগ্রি অফ প্যারালাইজেশন মানে প্যারালাইজেশন খুব বেশি হয়, তখন এটা মানে একটা একটা ধরে রাখার প্রবণতা কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে কম্বার মেশিনের কাজ। এটা আমরা এখানে ডিটেইলস আছে, যদি বুঝে পড়লে বুঝতে পারবো, সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে? তার কম্বার স্টাক্স এটা আগে পড়ানো হয় না, এটা তোমাদের আবার সব করলাম। তারপরে টাইপস অফ কম্বার, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার কম্বার, আমরা যেটা কটনে ইউজ করি এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার কম্বার, কটনে ইউজ করা হয়। তারপরে সার্কুলার কম্বার, ওস্টেড প্রসেস, ইংলিশ ওস্টেড প্রসেস, রোটারি কম্বার এবং হেকলিং মেশিন, এই ধরনের কম্বার মেশিনগুলো ইউজ করা হয়। হেকলিং মেশিনটা তোমার বাস্ট ফাইবার এবং ফ্লাক্স ফাইবারের জন্য ইউজ করা হয়। জাস্ট নামগুলো জানো আর প্রসেসগুলো জেনে রাখলে চলবে। হ্যাঁ, টাইপস অফ কম্বার শর্ট কোশ্চেন হিসেবে। আর এটা তো সব করা হয়েছেই, কোনো সমস্যা নাই। তারপরে দেখো প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন, এটা বোঝায় যে কোন কোন প্যারামিটার আমাদের কম্বিং এ ইফেক্ট ফেলতে পারে। দেখো যে মেইন প্যারামিটার ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং, আর তার মধ্যে ফার্স্ট ওয়ান করা আছে র ম্যাটেরিয়াল। এখন ধরো র ম্যাটেরিয়াল, আমরা কোন ধরনের র ম্যাটেরিয়াল ইউজ করতেছি, এর মধ্যে র ম্যাটেরিয়াল রিলেটেড যে ফ্যাক্টর, ফার্স্ট ওয়ান হচ্ছে ফাইবার টাইপ। ফাইবার টাইপের মধ্যে হতে পারে ফাইবার টাইপ, মনে করো একটা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইবার ইউজ করি, তখন কম্বিং এর জন্য মানে কম্বিং এর যে পার্সেন্টেজ, মনে করো 9%, তুমি ইন্ডিয়ান শঙ্কর বলো, তারপরে তুমি আমেরিকান কটন বলো, উজবেকিস্তানের কটন বলো, বিভিন্ন ধরনের ফাইবার এবং বিভিন্ন ধরনের টাইপের ফাইবার, এর জন্য মানে 9% একইভাবে কনসিডার করা যাবে না। তারপরে ফাইবার ফাইননেস আছে, মাইক ভ্যালু, ফাইবার ফাইননেস কে আমরা মাইক ভ্যালু দ্বারা এক্সপ্লেন করি। সে মনে করো মাইক ভ্যালু যদি কোনোটার মাইক ভ্যালু 3.8 হয়,
কোনটা হচ্ছে 4.8 হয়, কোনটা 4.2 হয়, তাহলে এই মাইক ভ্যালু ডিফারেন্স হওয়ার কারণে কম্বিং এ মানে 9% ডিফারেন্স হবে। সো এখন আমরা যদি মানে ফিড ম্যাটেরিয়াল হিসেবে 4.2 মাইকের ফাইবার ইউজ করি, আবার 4.8 এ মাইকের ফাইবার ইউজ করি, তখন 9% সেম হবে না, এফেক্ট ফেলবে। ফাইবারের লেন্থ যেমন ধরো, ফাইবার লেন্থ তুমি যদি 36 মিলিমিটার ফাইবার ইউজ করো, এভারেজ লেন্থ মনে করো 36 মিলিমিটার, আবার 24 মিলিমিটার ফাইবার ইউজ করো, এই দুইটার জন্য তো 9% সেম হবে না। বুঝতে পারছো? মনে করো তুমি 9% ভ্যালু মেশিনে 15% সেটিং দিলা, ফাইবারের লেন্থ যদি 24 দাও, আবার কখনো তুমি 36 দাও, এই দুইটার জন্য 9% একই রাখলে ইয়ানে কোয়ালিটি একই হবে না, ঠিক আছে? এফেক্ট ফেলবে। এরা হচ্ছে মেজর ফাইবার রিলেটেড। তারপরে ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে কত পার্সেন্ট আছে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল প্রিপারেশন, পড়লে বুঝবা, এটা জটিল কিছু না। ম্যাটেরিয়াল প্রিপারেশন দেখো, প্যারালিলাইজেশন অফ দ্য ফাইবার ইন দ্য শীট, নাম্বার 1। এখন আমরা যে ম্যাটেরিয়াল ফিড দিচ্ছি, কম্বাইন মেশিনে ফিড দিই কি ল্যাব ফিড দিই। এখন ল্যাপের মধ্যে যদি তোমার ফাইবারের প্যারালিলাইজেশন, যদি ধরো দুইটা ল্যাপ নিছো, একটা ল্যাপের মধ্যে ফাইবার অনেক বেশি প্যারালাল আর একটা কম্পারেটিভলি কম প্যারালাল, দুইটার যদি একই ধরনের 9% মানে 15% ইউজ করো, দুইটার ক্ষেত্রেই 9% হচ্ছে 15%, হ্যাঁ 15% ইউজ করো, দুইটা আফটার কম্বিং দুইটার কোয়ালিটি একই হবে? শুনতেছো? না স্যার, আলাদা হবে। আলাদা হবে না? মনে করো একটাতে আগে থেকেই বেটার প্যারালাল, আবার 9% একই রাখলাম, সেটিং একই রাখলাম মেশিনের, অবশ্যই যেটা বেশি প্যারালাল এটা আরো বেশি প্যারালাল হবে, ঠিক না? এর কোয়ালিটি চেঞ্জ হবে। এগুলো হচ্ছে কনসিডারিং ফ্যাক্টর। হ্যাঁ 9% কত রাখবো এগুলা চিন্তা করার জন্য, যখন 9% চেক করা হয় তখন এটা কোন ধরনের ফাইবার, স্টেপল লেন্থ কত, ফাইনেস কত, তারপরে যে বাট থিকনেস, এখানে দেখা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিপারেশনের মধ্যে একটা বাট থিকনেস হচ্ছে ল্যাপের যে থিকনেস, এটাকে বলা হয় থিকনেস। এই থিকনেস যদি কম বেশি হয়, তাহলে টপ কম পেনিট্রেশন, উপর থেকে যে টপ কম পেনিট্রেট করে, এটা টপ কম ডেপথ অফ টপ কম, এটার ভ্যালু কম বেশি হবে। এগুলো কনসিডারিং ফ্যাক্টর। হ্যাঁ ওরিয়েন্টেশন অফ দ্য হুকস, হ্যাঁ ফাইবারের মধ্যে হুক থাকে দুই রকম, একটা হচ্ছে লিডিং হুক, একটা হচ্ছে টেইলিং হুক। এই হুকের ওরিয়েন্টেশন কেমন আছে এটাও কনসিডার করতে হবে, এরাও তোমার কম্বিং এ ফেলবে। তারপরে মেশিন রিলেটেড ফ্যাক্টর, দেখো কন্ডিশন অফ দ্য মেশিন, কন্ডিশন অফ দ্য কম, তারপরে স্পিড, এগুলো মেশিন রিলেটেড ফ্যাক্টর। কন্ডিশন অফ দ্য মেশিন বলতে, একটা মেশিন মনে করো তুমি নতুন পারচেজ করছো আর একটা হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেছে, দুইটার ক্ষেত্রে সেম ভাবে কনসিডার করলে হবে না, স্পিডের ব্যাপার আছে। তবে কন্ডিশন অফ দ্য কম, তোমার টপ কম এবং বটম কম, হ্যাঁ তারপর সার্কুলার কম, এগুলো কন্ডিশন কি অবস্থা। তারপরে টপ কমের যে ওয়্যার, এই ওয়্যার কেমন আছে, ঠিক আছে? ওয়্যারের আবার তোমার ওয়্যারের ডেনসিটির ব্যাপার আছে, ওয়্যার ডেনসিটি, হ্যাঁ এগুলো সবই মানে কনসিডার করতে হয়, যে এগুলো সবগুলোই ইফেক্ট ফেলবে। যদি মনে করো তুমি 15% 9% রাখছো, ওকে, বাট টপ কম ইউজ করলাম, সার্কুলার সিলিন্ডার ইউজ করতেছো, বাট দুইটা ফ্যাক্টরি মানে দুইটা ম্যানুফ্যাকচার থেকে সার্কুলার সিলিন্ডার পারচেজ করো, একটার পয়েন্ট ডেনসিটি বেশি, একটা পয়েন্ট ডেনসিটি কম,
তখন কি 9% একইভাবে ধরা হবে, কনসিডার করা হবে না, এটাও ইফেক্ট ফেলবে। তাহলে ডেনসিটি অফ দা কম মানে পয়েন্ট ডেনসিটি, ঠিক আছে, যেটা আমরা ওই যে পিন ডেনসিটি বলতে পারো, পিন পিন বলো অথবা ওয়্যার ডেনসিটি, ওয়্যার গুলো যে বসানো থাকে, হ্যাঁ, এটা ডেনসিটি, এগুলো মোটামুটি। তারপরে মেশিন সেটিং এর মধ্যে আছে, মেশিন সেটিং দেখো, টাইপস অফ ফিট, ডিটাচমেন্ট সেটিং, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এখানে দেখো মেশিন সেটিং এর মধ্যে আছে পয়েন্ট ডেনসিটি অফ দ্য কম, তারপরে ডিটাচমেন্ট সেটিং। ডিটাচিং রোলার ছিল কয় জোড়া বলো, মনে আছে করো? ডিটাচিং রোলার ছিল 2 জোড়া। তাহলে এই 2 জোড়া ডিটাচিং রোলার, এই ডিটাচিং রোলারের ডিসটেন্স, 2 পেয়ার অফ ডিটাচিং রোলার এর মধ্যে ডিসটেন্স, এটাকে ডিটাচিং সেটিং বলে। এই সেটিংটা কম বেশি করলে নয়েলের উপরে প্রভাব পড়বে, ঠিক আছে। এই সার্কুলার কম ক্লথিং বলতে সার্কুলার যে সিলিন্ডার, সার্কুলার কম ক্লথিং, এটা সার্কুলার সিলিন্ডারের যে ক্লথিং, এটা এটার মধ্যে আছে অ্যাঙ্গেল অফ টিথ, যে টিথ বসানো আছে টিথের অ্যাঙ্গেল, ডেনসিটি অফ টিথ, তারপরে টিথের ডেনসিটি কি, এগুলো কনসিডারিং ফ্যাক্টর। এই যে একটু আগে বললাম ডেপথ অফ পেনিট্রেশন অফ দ্য টপ কম, এটা মেশিন সেটিং, ডেপথ অফ পেনিট্রেশন অফ দ্য টপ কম, এটা কম বেশি করলে নয়েলে প্রভাব পড়বে। ডাফট আছে, ডাফটিং অ্যারেঞ্জমেন্ট সেটিং আছে, এগুলো, হ্যাঁ। তারপর এমনি অ্যাম্বিয়েন্ট কন্ডিশন মধ্যে সবসময় যেটা নরমালি থাকে যে রুম টেম্পারেচার কত, রিলেটিভ হিউমিডিটি অফ দ্য রুম, এগুলো নয়েলে প্রভাব পড়ে। তাহলে এই ফ্যাক্টর গুলো হচ্ছে সামারাইজ করলে আসে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন, কি কি ফ্যাক্টর কম্বিং অপারেশনের উপরে প্রভাব ফেলতে পারে। একটা হচ্ছে র ম্যাটেরিয়াল টাইপ, এখানে চেঞ্জ করলে নয়েলে চেঞ্জ করতে হবে। ম্যাটেরিয়াল প্রিপারেশন, মেশিন রিলেটেড সেটিং, হ্যাঁ, তারপরে মেশিন সেটিং আছে, একটা হচ্ছে মেশিন সেটিং আর একটা হচ্ছে মেশিন রিলেটেড ফ্যাক্টরস, তারপরে হচ্ছে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন। এগুলো যদি চেঞ্জ করি তাহলে নয়েলেও প্রভাব পড়বে। তখন নয়েল পার্সেন্টেজে এই রিলেটেড ফ্যাক্টর চেঞ্জ করলে তখন আমাদের নয়েল পার্সেন্টেজও চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে, সেভাবে অ্যাডজাস্ট করতে হবে মেশিনে, এই যে ফ্যাক্টর গুলো অ্যাডজাস্ট করবে, এগুলা কনসিডার করেই তোমাকে নয়েল পার্সেন্টেজ কত রাখবা এটা কনসিডার করতে হয়। কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি, মেশিনের স্পিড কেমন, সার্কুলার সিলিন্ডারের অবস্থা কি, টপ কমের অবস্থা কি, এর ডেনসিটি কত, হ্যাঁ, এর পিন ডেনসিটি কত, পিন অ্যাঙ্গেল কত, ঠিক আছে, ডিটাচমেন্ট সেটিং কত, সবগুলো জিনিস কনসিডার করতে হয়, ঠিক আছে। এগুলো জাস্ট এভাবে এখানে সুন্দরভাবে গুছায় লেখা আছে, এভাবে পড়লেই চলবে, হ্যাঁ, ওকে। এই কোশ্চেনটা অলরেডি সলভ করে ফেলছি, ঠিক আছে, আজকে তো রিভিউ করলামই, এটা পড়েছি। এখন আমি এই কোশ্চেনটা নিয়ে কোশ্চেন আছে বলো তো কেউ, কোশ্চেনটা বুঝে নাই? আমি অলরেডি পড়াইছি, হ্যাঁ, প্রথমে আজকে পড়ালাম, 2 ডিপার্টমেন্ট একসাথে। ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন কোয়ালিটি, হ্যাঁ, ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি মানে জ্ঞানের কোয়ালিটিতে কি ধরনের প্রভাব পড়তে পারে কম্বিং এর কারণে। কম্বিং করলে আমরা আজকে প্রথমেই দেখলাম কম্বিং করলে কি হয়, কম্বিং করা ইয়ার্ন আর একটা হচ্ছে উইদাউট কম্বিং করা ইয়ার্ন, স্ট্রেন্থ কার বেশি হয়? কম ডিএনএ হবে। কম ডিএন হবে, হ্যাঁ, স্ট্রেন্থ বেশি হবে, ইয়ার্নের ইভেননেস বাড়বে, প্রথমেই বললাম ইয়ার্নের ইমপারফেকশনে ইমপ্রুভমেন্ট হবে। ধরো তুমি 9% যদি 5% নয়েল রিমুভ করো তাহলে স্ট্রেন্থ কত পার্সেন্ট বাড়বে বা ইয়ার্নের মানে কোয়ালিটি কত পার্সেন্ট ইমপ্রুভ হয় এটা দেয়া আছে, ঠিক আছে। দেখো যদি 10% নয়েল রিমুভ করো তাহলে ইয়ার্নের স্ট্রেন্থ কতটুকু বাড়তেছে,
হ্যাঁ 15% যদি দেখো আমরা 9% যত বের করছি শর্ট ফাইবার বের করে ফেললে তখন কি হয় টুইস্ট দিলে, আর শর্ট ফাইবার যখন যখন টুইস্ট দাও, টুইস্ট দিলে শর্ট ফাইবার গুলো ইকুয়ালি স্ট্যান্ডে পার্টিসিপেট করে না, এই কারণে স্ট্যান্ড ফল করে। আমরা যদি শর্ট ফাইবার বের করে ফেলি তখন লং ফাইবার গুলো থাকে, টুইস্ট দিলে স্ট্যান্ডের ভ্যালু বাড়ে। তুমি চিন্তা করো, তোমরা তো দেখছো যদি আমরা যে জুট ফাইবার দিয়ে দড়ি পাকাতে দেখছো গ্রামে, তাই না? যদি দেখো, যদি মনে করো 2 হাত দিয়ে তুমি ফাইবার ধরছো, ধরার পরে এটাকে টুইস্ট দিচ্ছ। এখন বলো যে ফাইবারটা লেন্থ তোমার মনে করো তুমি মনে করো 5 সেন্টিমিটার আমি বললাম, একটা 5 সেন্টিমিটার তো ম্যানমেড ফাইবার নিয়ে লাগানো, এটা এই ধরনের লেন্থ আছে। আমি যদি টুইস্ট দাও, যেগুলো 2 হাতের মধ্যে নাই, মানে 2 প্রান্তে ধরা নাই, সেগুলো কি ইকুয়াল পার্টিসিপেট করবে টুইস্টে? জি না স্যার। যেটা আমরা 2 হাতে ধরতে পারি না, গ্রিপ করতে পারি না, মাঝখানে আছে, ঠিক আছে, এটা কিন্তু টুইস্টে পার্টিসিপেট ইকুয়ালি করবে না, করবে? এখন যদি আমরা ওই শর্ট ফাইবার গুলো বের করে ফেলি, ঠিক আছে, তাহলে ক্রস সেকশনে নাম্বার অফ লং ফাইবারের সংখ্যা বেড়ে যাবে, তখন স্ট্রেন্থের ভ্যালু বাড়বে না? জি স্যার, বাড়বে। স্ট্রেন্থ বাড়লে এট দ্য সেম টাইম তোমার স্ট্রেন্থ বাড়বে, আর ইয়ান ইভেননেস যত স্ট্রেন্থ বাড়বে ওই শর্ট ফাইবার গুলো বের করা হয়, তাহলে ইয়ানের ডায়া কম্পারেটিভলি মানে বেটার হবে না, সব জায়গায় রেগুলার হবে না ইয়ানটাই, মানে ইভেননেস বলতে সব জায়গায় ডায়া প্রায় একই রকম হওয়া। শর্ট ফাইবার গুলো যেখানে যেখানে থাকবে ওখানে থিকনেস হবে, ঠিক হবে না? ঠিক হবে না? এগুলো বের করে ফেললে ইয়ানের ডায়া রেগুলার হবে কম্পারেটিভলি, মানে ইভেননেস বাড়বে। সব জায়গায় ডায়া ইকুয়াল কিন্তু পসিবল না, এটা হয় না, কিন্তু যত বেশি ইভেননেস করা যাবে তত বেশি ইয়ানের কোয়ালিটি বেটার হবে। তারপরে থিক প্লেস, থিন প্লেস, নেপস এগুলো দেখাইলাম আজকে, এগুলো এটা মানে ইমপ্রুভমেন্ট হবে, থিক প্লেস, থিন প্লেস, নেপস এর ইমপ্রুভমেন্ট হবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল থেকে কোশ্চেন গুলো, আর বাকি আমি অলরেডি বললাম ম্যানুয়ালের বাইরে যে কোশ্চেন গুলো সব করা সেগুলো করবা। কতজন আছে? 3 জন। দেখো তো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে বলো। তাহমিদ হাসান, জি স্যার। কোশ্চেন নাই? স্যার মোটামুটি কোশ্চেন নাই, একবার পড়তে হবে আর কি, তারপরে বুঝবো। তাই ম্যানুয়াল তো দিয়াই আছে, ঠিক আছে। জি স্যার। কম্বিং এর ফলে কি কি কোয়ালিটি ইমপ্রুভ হয় ইয়ানের বলতে পারবা কিছু? কোন ধরনের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে? ইয়ান ধরো ইমপ্রুভ, মানে ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, এটা আমরা বুঝবো কি দিয়া? কিছু তো প্যারামিটার আছে। প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, ইয়ানের স্ট্রেংথ যদি বাড়ে তাহলে একটা প্যারামিটার, তাহলে ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। ইয়ানের ইভেননেস যদি বাড়ে, ইভেননেস বাড়া দ্যাট মিন্স ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, ইমপারফেকশন আইপিআর ভ্যালু অ্যাকচুয়ালি যত কমলে না ইয়ানের ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। তারপর আরো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আছে, একটা হচ্ছে হেয়ারিনেস বলা হয় প্রোট্রুডিং ফাইবার, একেবারে শর্ট লেন্থের ফাইবার যেগুলো হেয়ারনেস সারফেসে থাকে, হেয়ারিনেস বলে। নাম্বার অফ হেয়ারিনেসের সংখ্যা যত কমবে,
হ্যাঁ, তখন এটাও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। এগুলো প্যারামিটার, কোয়ালিটি প্যারামিটার। বলো তো আইডি 30। আইডি আসো, আইডি 18। অ্যাবসেন্ট আসো, আইডি 18। ক্লাসে অ্যাবসেন্ট। শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো ইয়ান এর কোয়ালিটি মানে কি কি কোয়ালিটি প্যারামিটার আছে যেটা দিয়ে ইয়ান এর কোয়ালিটি আমরা মেজার করতে পারি? স্যার স্ট্রেংথ আর আর ইভেননেস তারপর আর হচ্ছে ইমপারফেকশন, হেয়ারিনেস, এগুলাই তো। ইমপারফেকশন, আইপিআই এর মধ্যে কি কি আছে? আইপিআই আমরা কাকে বলি বলো? ইমপারফেকশন ইনডেক্স বলতে কি বোঝায়? আইপিআই আইডি 48 ফাইল। প্রোফাইল অপশন স্যার ও আসলে হচ্ছে টিএম ডিপার্টমেন্টে আমাদের 40 আইডি পর্যন্ত আর কি, 42 আইডি পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছি। আইডি 25। তোমাদের নামগুলো ফুল নেম লিখো। হ্যাঁ, রিনেমের অপশন আমি অন করে রাখছি। ঠিক আছে। আতিক অ্যাবসেন্ট না? আইডি 21 তৌফিকুর রহমান। জিরো 08 ইএসসি। জি স্যার। তুমি বলো আইপিআই বলতে কি মিন করে? আইপিআই স্যার 1 কিলোমিটার ফ্যাব্রিকের মধ্যে স্যার কতটুকু থিন প্লেস আর থিক প্লেস, থিন প্লেস আর হচ্ছে নেটস এর পার্সেন্টেজ, 1 কিলোমিটার ফেব্রিক মানে? ফেব্রিক কি? ফেব্রিক নিয়ে কিছু পড়াইছি আমি এখানে? পড়ানো হয়েছে? সরি স্যার, নাম্বার অফ থিন প্লেস পার কিলোমিটার আর হচ্ছে নাম্বার অফ থিক প্লেস পার কিলোমিটার আর হচ্ছে স্যার নাম্বার অফ নেপস। বুঝলাম, এটা কি শেপ? এটা নাম্বার অফ থিন প্লেস পার কিলোমিটার কি শেপ? স্যার ইয়ার্নে। জানি ফেব্রিক কই গেল? সরি স্যার, পয়েন্টটা মিস করেছি তাহলে। ফেব্রিক আর ইয়ানের মধ্যে হিউজ ডিফারেন্স না? জি স্যার। কাছাকাছি যায় না, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? বলো। অলরেডি আমি কম্বাইন্ড মেশিন সম্পর্কে কি কি কোশ্চেন করতে হবে কম্বাইন্ড মেশিন রিলেটেড আমি রিভিউ করেছি আগে, 2 ডিপার্টমেন্টের সাথে ছিল তখনই করেছি। তোমাদের 2-1টা কোশ্চেন স্কিপ করা ছিল, সেটা দেখালাম। আর অবজেক্টস অফ কম্বিং কোশ্চেনটা কিন্তু পড়তে হবে। অবজেক্টস অফ কম্বিং পড়ানো হয়েছে আজকে, মনে বলা হয় না। অবজেক্টস অফ কম্বিং
একটা হচ্ছে বাইরে বলছিলাম ম্যানুয়ালের বাইরে ম্যাথ, নয়েল, ইন্ডেক্স হুইল, ডিগ্রিজ অফ কম্বিং, অবজেক্টস অফ কম্বারমেশন। ঠিক আছে, অ্যাড করে দিও অবজেক্টস অফ কম্বারমেশন। তাহলে এনিবডি কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা ক্লোজিং এর দিকে চলে যাব। স্যার আর কোনো প্রশ্ন নেই আমাদের। ঠিক আছে, তাহলে শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। শোনো, তোমাদের ক্লাসটা এরকম হয়তো বা 2-3 সপ্তাহ বা 2 সপ্তাহ আরো একটু মানে করো, ওই তোমাদের যে শিডিউল টাইম এটা হয়তো হবে না। ঠিক আছে, এরকম শনিবারে বা অন্য একটা সময় দিলে সমস্যা তো নাই। ঠিক আছে, তোমরা করো আর কি। হ্যাঁ স্যার, শুক্র আর শনিবার দিন বাদে স্যার আমরা যদি অন্য দিন ক্লাসটা করি সেটা কি সম্ভব? না, শুক্র শনি আমি অন্যদিন যদি পারি দেখবো, কিন্তু অন্যদিন করলে হবে কি হয়তো বা তোমার 2টার পরে এরকম হতে পারে, 2:30টা থেকে শুরু হলো। হ্যাঁ, সময়টা আসলে অড টাইম তোমাদের জন্য। ঠিক আছে, আবার সন্ধ্যার পরে যদি করো 7টা থেকে এরকম টাইম, মানে 6:30 বা 6:30 নামাজের পরে করলে সমস্যা না। ওই সময় সমস্যা তোমাদের? দুপুরের দিকে করলে আর কি বেটার হয় স্যার, 3টা থেকে, যদি ওই টাইমটা। 3টার সময় আসলে অনেকেরই সমস্যা বলে। হ্যাঁ, মানে মাগরিবের পরে সমস্যা কাদের, মানে কোন ধরনের সমস্যা বলো তো? মানে তোমরা আসো, এই জন্য তোমরা যেহেতু লাইনে আসো। স্যার মাগরিবের পরে আসলে স্যার পিক আওয়ার থাকে, তো তখন নেট অনেক স্লো হয়ে যায়, ওয়াইফাই এর নেট। তো স্যার তখন প্রচুর বাফারিং হয়। স্যার, যাদের ব্রডব্যান্ড নেট থাকে তাদের মেইন মানে ব্রডব্যান্ডের সিস্টেম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত সবার নেট স্লো থাকে। তো ওই টাইমে আর কি ক্লাস করতে গেলে অনেকে বাফারিং করবে, তো অনেক ক্লাসটা শুনতে পারবে না। তো সন্ধ্যা থেকে ক্লাস করাটা কি করতে চাচ্ছি না আমরা। ব্রডব্যান্ডের তো আমার সমস্যা হয় না, তোমাদের হবে কেন? তো ব্রডব্যান্ডই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, এই 2-1 সপ্তাহ হয়তো বা শনিবারে এরকম টাইমে করবা। হ্যাঁ, শুরু না করতে চাইলে শনিবারে করবা, আর দুপুরে যদি আমি পারি তো আমি জানাই দেবো। ওকে, 2টার দিকে বা আমি স্যারের সাথে যোগাযোগ করবো। ঠিক আছে, আজকে এখানে রাখলাম। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।